আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরা ধারাবাহিক যে ক্লাসগুলো করছিলাম সেই ধারাবাহিক ক্লাসের আজকে ফ্রি ক্লাস হচ্ছে আমাদের 11তম ক্লাস। এবং 11তম ক্লাসে আমরা যে এর আগে প্রিভিয়াস যে আমাদের ক্লাসগুলো হয়েছে 9টা ক্লাস পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে বেস্ট অ্যান্সার যেগুলো ছিল প্রিভিয়াস লাইসেন্স কোশ্চেন সলভিং এর, সেগুলো আমরা ক্লাসগুলো কমপ্লিট করেছি। এরপরে আমরা 10 নাম্বার এবং 11 নাম্বার ধাপে ধাপে এভাবে হচ্ছে আমরা প্রিভিয়াস যে এমসিকিউ গুলো ছিল অর্থাৎ মাল্টিপল চয়েস যে কোশ্চেন গুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করছি। তার এই ধারাবাহিকতায় আজকে আমাদের 11তম ক্লাস। তো আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনে লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন যে সবকিছু ঠিক আছে কিনা। আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনে লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। প্রত্যেকেই দ্রুত যুক্ত হয়ে যাবেন, প্রত্যেকে শেয়ার করে দিবেন কে কোথা থেকে যুক্ত আছেন আজকের ক্লাসে, একটু কমেন্ট করে জানান। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনের লেখাও আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন দ্রুত। আমরা সবাই একসাথে ক্লাস শুরু করে দিব। সোহরা পিঞ্জিরা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ইতিমধ্যে আপনারা অনেকে যুক্ত হয়ে গেছেন এবং আমি আশা করছি আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনের লেখাও ক্লিয়ার দেখতে পাচ্ছেন। আমরা ধারাবাহিকভাবে যে এমসিকিউ ক্লাসগুলো সলভ করছি সেগুলোর আজকে হচ্ছে 11তম ক্লাস। তো দেখুন এখানে কম্প্রিহেনসিভ পরীক্ষা, লাইসেন্সিং পরীক্ষা যেটা ছিল মার্চ 2024-এ যে পরীক্ষাটা হয়েছে, মার্চ 2024-এ, এর আগে কিন্তু আমরা অক্টোবর 2024-এর যে হচ্ছে ডিপ্লোমা নার্সিং এর প্রশ্নগুলো ছিল সেগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে হচ্ছে আমাদের বিএসসি নার্সিং এর যে এমসিকিউ গুলো ছিল। আর আপনারা প্রত্যেকেই জানেন যে টোটাল টাইমটা থাকে হচ্ছে লাইসেন্স পরীক্ষার 1 ঘন্টা 40 মিনিট, আর একই সাথে ফুল মার্কস হচ্ছে 100, যার মধ্যে 50 মার্ক থাকে হচ্ছে 1 থেকে 50, যেটা থাকে হচ্ছে আপনাদের এমসিকিউ। কত মার্ক থাকে দেখেন এখানে হচ্ছে এই যে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে, এমসিকিউ থাকে হচ্ছে 1 থেকে 50টা প্রশ্ন। তো এই যে 1 থেকে 50টা প্রশ্ন, সেই প্রশ্নগুলো আজকে আমরা সমাধান করছি। প্রদীপ না, প্রদীপ কি প্রদীপ ডলা দিয়ে এখন আলাদ্দিন ইসরাক দিয়ে পাস করবেন তাই তো? মায়াবী চোখ সালাম দিয়েছেন, আহাদ হোসাইন তাহসান সালাম দিয়েছেন, রাসেল মিয়া সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ওকে, প্রত্যেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া অনেকদিন পরে ক্লাস নিচ্ছেন? কই অনেকদিন পরে, আমরা তো প্রায় ক্লাস দিচ্ছি। তো ঠিক আছে, এখন থেকে হচ্ছে সপ্তাহে আমরা একটা করে ক্লাস রাখবো ইনশাল্লাহ। এভাবে ধারাবাহিকভাবে চলতে থাকবে। আর আমাদের পেইড ব্যাচের যে ক্লাসগুলো এগুলো তো সবই রানিং, এর জন্য ওদিকে বেশি ফোকাসড আর কি। তো যারা এখনো পর্যন্ত আমাদের পেইড গ্রুপে যুক্ত হননি, যদি যুক্ত হতে চান দ্রুত যুক্ত হয়ে যাবেন, কারণ আপনারা জানেন যে এখন ফেসবুকে হচ্ছে 30 দিনের বেশি একটা লাইভ থাকবে না। তো আপনারা এই ক্লাসগুলো কিন্তু 30 দিনের বেশি দেখতে পারবেন না। ইভেন আমাদের যে ক্লাসগুলো হচ্ছে পেইড ব্যাচে সেগুলো কিন্তু 30 দিন পরে অটোমেটিক্যালি চলে যাবে। তো আপনি এখন ভর্তি হলে ভিডিওগুলো সেভ দিয়ে রাখতে পারবেন। ইতিমধ্যে কিন্তু প্রত্যেকেই সেভ দিয়ে রাখছে। ওকে, অনেকেই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রোকসানা মনি। তো আমরা হচ্ছে এখানে মূল উদ্দেশ্য ফ্রি ক্লাসগুলো দেওয়ার, কারণ প্রিভিয়াস কোশ্চেনগুলো আমরা অনেক জায়গা থেকে কালেক্ট করছি। সব থেকে বেশি প্রিভিয়াস কোশ্চেন হচ্ছে আমাদের বইয়ে। তো এখানে কিছু কিছু প্রশ্নের মধ্যে সমস্যা আছে যেগুলো আমরা আপনাদের ক্লাসের মাধ্যমে সলভ করে দিচ্ছি। তো আশা করছি আপনারা এগুলো সলভ করে নিচ্ছেন এবং এগুলোর বাইরে ইনশাল্লাহ আপনাদের কোনো ধরনের কনফিউশন থাকবে না। গতদিন আমাদের আজকের ক্লাস শুরু করার শুরুতেই গতদিনের একটা প্রশ্ন ছিল, দেখুন যে 37 নম্বর প্রশ্নটা ছিল, যেটা হচ্ছে অক্টোবর, আপনাদের বইয়েই আছে দেখেন যে অক্টোবর হচ্ছে 2024-এর লাইসেন্স পরীক্ষার ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি অক্টোবর 2024-এর আপনাদের ট্র্যাক দ্য লাইসেন্সের পেজ নাম্বার হচ্ছে 11 নম্বর পেজ। ওখানে আমরা গত ক্লাসেও কিন্তু এটা আমরা বলেছিলাম যে এই প্রশ্নের উত্তরটা কি হবে। দেখেন, এই রিউমেটিক ফিভার মেইনলি এফেক্ট দা কোথায় হবে মূলত, ওইখানে আমাদের একটা ছোট্ট ভুল ছিল, সেটা হচ্ছে এটা হার্ট, ঠিক আছে, একই সাথে এটা জয়েন্টও ঠিক আছে, একই সাথে এটা ব্রেইন হবে এবং একই সাথে এটা আমরা আরো একটা মনে রাখবো স্কিনও থাকবে। ঠিক আছে, যদি স্কিন থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিনের উপরে এফেক্ট করে এটা। ঠিক আছে, তাহলে একই সাথে আমরা কোন জায়গায় মনে রাখবো, হার্ট, ব্রেইন এবং হচ্ছে জয়েন্ট। আপনারা প্রত্যেকেই আপনাদের প্রশ্ন নাম্বার হচ্ছে এটা কত নাম্বার কোশ্চেন, এটা হচ্ছে আপনাদের বইয়ের 11 নম্বর পেজে 37 নম্বর কোশ্চেন, যেখানে হচ্ছে এ, বি এবং ই হবে। দেখেন কি কি হবে এখানের অ্যান্সারটা প্রত্যেকে ঠিক করে নেবেন। অ্যান্সারটা হবে হচ্ছে এ, বি এবং ই।
এটা ছিল হচ্ছে আপনাদের গতদিন টোটাল যে কোশ্চেনগুলো আছে সেগুলো সবগুলো সলভ করে দেওয়ার পরেও যে প্রশ্নটা আপনাদের সমস্যা ছিল বা যে প্রশ্নটাতে সমস্যা আছে সেটা হচ্ছে কি এ বি এবং ই। এই প্রশ্নটার উত্তরটা কি হবে? এ বি এবং ই, মেইনলি এফেক্ট হার্ট, ব্রেন এবং হচ্ছে জয়েন্ট। ঠিক আছে, হার্ট, ব্রেন এবং জয়েন্ট। প্রত্যেকে এটা ঠিক করে নিয়েছেন? একটু কমেন্ট করে জানাবেন যে সবাই এটা ঠিক করে নিয়েছেন কিনা। আর আমরা আজকের যে ক্লাসটা শুরু আছে সেখান থেকে শুরু করবো ইনশাল্লাহ। হার্ট, ব্রেন এবং জয়েন্ট, এ বি এবং ই, এটার উত্তরটা হবে হচ্ছে এ বি এবং ই। প্রত্যেকেই একটু দ্রুত কমেন্ট করবেন, দ্রুত দ্রুত আগাবেন আমরা। আর প্রত্যেকে লাইভটা শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারের উপরে, আপনাদের পার্টিসিপেন্টের উপরেই কিন্তু ডিপেন্ড করছে যে আমাদের কতগুলো প্রশ্ন সলভ হবে আজকে। আপনারা যত বেশি যুক্ত হবেন, যত বেশি শেয়ার করে দিবেন। পরীক্ষার কিন্তু আর বেশি সময় নাই, যারা মার্চের পরীক্ষা দিবেন তো মার্চের পরীক্ষার ক্ষেত্রে দ্রুত হচ্ছে আপনারা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে সলভ করে যাবেন। ওকে, এই প্রশ্নটা তাহলে আশা করছি আমাদের ক্লিয়ার। এর পরের কোশ্চেনে আমরা চলে আসি। আজকের যে প্রশ্ন সেটা হচ্ছে 1 নম্বর থেকে। আমরা মার্চ 2024-এর যে প্রশ্নগুলো আছে, মার্চ 2024-এর যে প্রশ্নগুলো আছে সেগুলোর থেকে বিএসসি নার্সিং এর আজকে মাল্টিপল চয়েসের প্রথম কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1, সেটা হচ্ছে মুড অফ ট্রান্সমিশন অফ এইচআইভি। এইচআইভি কোনটির মাধ্যমে ট্রান্সমিশন হয়ে থাকে? ওকে, সঠিক করে নিয়েছেন। তো এইভাবে যদি আমরা বিগত প্রশ্নগুলো সলভ করে ফেলি তাহলে দেখবো যে আমাদের আর কোনো ধরনের বেস্ট অ্যান্সারগুলোর মধ্যে ইতিমধ্যে কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে গেছে। আপনারা এইভাবে সলভিং ক্লাসগুলো করলে ইনশাআল্লাহ আপনাদের প্রিভিয়াস কোশ্চেনের উপরে যে প্রবলেমগুলো ছিল সেগুলো কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, ওকে, তাহলে এই প্রশ্নের উত্তর দিয়ে ফেলেন। 1 নম্বরের কোশ্চেনের উত্তর সেটা হচ্ছে যে মুড অফ ট্রান্সমিশন অফ এইচআইভি। আপনারা জানেন যে কিভাবে উত্তর দিতে হবে। আপনারা এক লিখে যেগুলো ট্রু হবে সেটা দিবেন, ধরেন এ বি সি, এইভাবে যেগুলো ট্রু আছে, অথবা দেখা যাচ্ছে যে এ এর উত্তর হচ্ছে বি এবং সি এবং ই। তো এইভাবে যে উত্তরগুলো হয় আপনারা এইভাবে টাইপ করবেন। অবশ্যই কত নাম্বার প্রশ্নের উত্তর দিচ্ছেন সেটা আপনারা অবশ্যই এখানে মেনশন করবেন। ঠিক আছে, ওকে, তাহলে আজকের যে প্রথম প্রশ্নটার উত্তর প্রত্যেকে দিয়ে ফেলুন আর আমরাও একই সাথে উত্তরগুলো দেখব। মুড অফ ট্রান্সমিশন অফ এইচআইভি। এইচআইভির মুড অফ ট্রান্সমিশন গুলো কি? রেজাল্ট দিতে পারে মার্চের প্রথম উইকের মধ্যে ইনশাল্লাহ। ওকে, প্রত্যেকে দ্রুত দ্রুত অ্যান্সার করে ফেলবেন। এখানে হচ্ছে কন্টামিনেটেড ব্লাড, দূষিত রক্তের মাধ্যমে হচ্ছে এইচআইভি ছড়াইতে পারে। সেক্সুয়াল ইন্টারকোর্স, এরপর হচ্ছে নিডল শেয়ারিং, আর একটা আছে শেকিং হ্যান্ড, আর একটা হচ্ছে শেয়ারিং ইন্টেন্সিয়াল। ইন্টেন্সিয়াল হচ্ছে কি? এটা হচ্ছে বাসনপত্র। তার মানে আমরা যে হচ্ছে বাসনপত্র বলতে আমরা দৈনন্দিন যে খাবার, প্লেট, গ্লাস এগুলো ব্যবহার করি, তো এগুলার শেয়ার করার সাথে সাথে কি আপনার এখানে এইচআইভি ট্রান্সমিটেড হতে পারে কিনা। তো এখানে সঠিক উত্তর কি কি হবে? আচ্ছা, আমরা উত্তর নেওয়া শুরু করি। অনেকে উত্তর দিয়ে ফেলেছেন। এ আর চম্পা উত্তর দিয়েছেন এবিসি। আচ্ছা, এরপরে হচ্ছে ডালিয়া খাতুন দিয়েছেন এবিসি, ফাহমিদা আক্তার এবিসি, রুবিনা, রুবি, সমাপ্তিকা শাহ, পাপড়ি, ফারজানেলা, এরপর হচ্ছে মায়ের মুখের হাসি যেন কি নাম ছিল ভুলে গেছি আপনার, রোকসানা মনি দিয়েছেন হচ্ছে এবিসি দিয়েছেন, সৌরভ ইন্দ্রা এবিসি দিয়েছেন, পপি সজ্জাল দিয়েছেন এবিসি, রাসেল দিয়েছেন ওকে, শিউলি দিয়েছেন, সোহানা হক দিয়েছেন এবিসি, মুক্তা সর্দার মনি দিয়েছেন এবিসি, মিমি ইসলাম দিয়েছেন এবিসি, শ্রাবণী আল শাহরিয়ান সূচনা দিয়েছেন হচ্ছে এবিসি। ওকে, প্রত্যেকে কিন্তু সঠিক উত্তর দিয়ে ফেলেছেন। আমরা জানি যে মুড অফ ট্রান্সমিশন এইচআইভি কিভাবে ট্রান্সমিশন হতে পারে। একটা হচ্ছে কন্টামিনেটেড ব্লাড, দূষিত রক্তের মাধ্যমে এটা হতে পারে। সেক্সুয়াল ইন্টারকোর্স, ডেফিনেটলি সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে এটা ছড়ায়। এবং নিডল শেয়ারিং, যদি কেউ একজন যদি আরেকজন নিডল শেয়ার করে, অর্থাৎ বিশেষ করে এটা হচ্ছে যারা ড্রাগ অ্যাবিউজ করে বা যারা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ড্রাগগুলো সিরিঞ্জের মাধ্যমে নেয়, তো দেখা যাচ্ছে যে বিশেষ করে, তো নট অনলি সিরিঞ্জের মাধ্যমে যারা ড্রাগ নিচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে একজন এইচআইভি পজিটিভ যদি কোনো পেশেন্ট থাকে, তো সেই পেশেন্টকে আপনি যে ইনজেকশন দিয়ে, যে সিরিঞ্জ দিয়ে আপনি হচ্ছে তাকে ইনজেক্ট করলেন, ওই একই সিরিঞ্জ যদি আরেকজনকে দিয়ে আপনি ইনজেক্ট করেন, তো সেই ক্ষেত্রে কি হতে পারে? সেই ক্ষেত্রেও কিন্তু হচ্ছে আপনার এইচআইভি ছড়াতে পারে। একই সাথে আমরা মনে রাখবো, দেখা যাচ্ছে অ্যাজ এ নার্স হিসেবে আপনি কোনো এইচআইভি পজিটিভ কোনো পেশেন্টকে কোনো একটা ইনজেকশন দিলেন, তো আনফর্চুনেটলি বা কোনো দুর্ঘটনাবশত দেখা যাচ্ছে ওই একই ইনজেকশন আপনার ভিতরে কোনোভাবে লেগে গেছে এবং ব্লাডও বের হয়েছে এবং আপনি বুঝতে পারলেন যে আপনার হাতে ফুটে গেছে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ছড়াই যেতে পারে। সো বি কেয়ারফুল। অবশ্যই আমাদের কেয়ারফুল থাকতে হবে আমাদের নার্সিং প্রসেসগুলোর ক্ষেত্রে, তাই না? আমরা যখন হচ্ছে নার্সিং কেয়ার করব তখন অবশ্যই যেন আমরা প্রত্যেকে সচেতন থাকি। কয়েকদিন পরে কিন্তু এই জিনিসটা মানে দেখবেন যে বিশেষ করে যারা রিসেন্টলি ইন্টার্নশিপে যাবেন, তো এর আগেও আপনারা ক্লিনিক্যাল করে আসছেন, তারপরেও হচ্ছে দেখবেন যে বিশেষ করে ইনজেকশন দিতে যে কোনোভাবে যেন আপনার হাতে না ফুটে যায় খুলতে যেয়ে, বা
লাগাতে যে, অথবা হচ্ছে কোনোভাবে যেন অ্যাম্পুলাগুলো ভাঙতে যে আপনি ওটাতে হাত না কেটে বসেন, এর জন্য কিন্তু বিভিন্ন ফর্মুলা আছে। বিশেষ করে আপনারা একটা 5cc এবং 10cc সিরিঞ্জ রাখবেন, যেটা হচ্ছে ওই যে আহ, এটা খুলে রাখবেন, ওটা দিয়ে আপনি পট করে ভাঙতে পারবেন আর কি। এটা দিয়ে কাটাকাটির ভাঙাভাঙির সম্ভাবনা কম থাকে। আর একই সাথে হচ্ছে আপনারা ডেফিনেটলি সিরিঞ্জের যে কাগজটা থাকে সেটা দিয়ে ভালোভাবে এবং বি সেফ, অবশ্যই নিজেকে সেফ রেখে তারপর হচ্ছে অ্যাম্পুলা ভাঙবেন, না হলে কেটে কাটতে কাটতে, এমন কেউ নাই আসলে যে কাটে নাই, কেউ কি আছেন যার এখনো পর্যন্ত অ্যাম্পুলাতে কাটে নাই এখন আঙ্গুল? ওকে, তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে এ, বি এবং সি। আপনি এখানে হ্যান্ডশেক করলে কোনো ধরনের সমস্যা হবে না। এখানে এই এনটি হ্যান্ড হবে, হ্যাঁ এটা হ্যান্ড হয়ে গেছে। এখানে এ ধরনের কোনো সমস্যা হবে না। আপনি যদি হচ্ছে বাসন কোসন যদি শেয়ার করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এখানে হবে না। সো এখানের উত্তরটা হচ্ছে এবিসি। সবাই মোটামুটি সঠিক উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ। ওকে, 2 নম্বর কোশ্চেনে চলে আসি আমরা। 2 নম্বর প্রশ্ন কি বলছে? ইমিডিয়েট নার্সিং ইন্টারভেনশন ফর সেভার বার্ন। যদি সেভার বার্ন হয়, সেভার বার্নের ক্ষেত্রে আপনার ইমিডিয়েট নার্সিং ইন্টারভেনশনটা কি হবে? এখানে বলছে দেখেন, এস্টাবলিশ ব্রিথিং, মানে সে যেন সঠিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারে সেদিকে আপনি অবশ্যই সেটা এস্টাবলিশ করবেন। প্রোভাইড ডায়রিটিক, আপনি আচ্ছা, আপনি হচ্ছে ডায়রিটিক অর্থাৎ যেন বেশি মূত্রবর্ধক হয় সেই ধরনের কোনো কিছু, আপনি সেই ধরনের ড্রাগ ইউজ করবেন। অথবা দেখেন ইনিশিয়েট ফ্লুইড থেরাপি, আপনি তাৎক্ষণিকভাবে ফ্লুইড থেরাপি স্টার্ট করে দিবেন। এরপর হচ্ছে প্রোভাইড অ্যান্টিপাইরেটিক, আপনি হচ্ছে যাতে করে মানে তাপমাত্রা কমে এমন কোনো হচ্ছে অ্যান্টিপাইরেটিক মেডিসিন ইউজ করবেন। অথবা মনিটর ভাইটাল সাইন, এবং একই সাথে আরেকটা আছে সেটা হচ্ছে কি করবেন আপনি, ভাইটাল সাইন হচ্ছে কি করবেন আপনি মনিটর করবেন। প্রত্যেকে একটু দ্রুত উত্তর দিয়ে ফেলেন যে এটা সঠিক উত্তরটা কি হবে। ওকে, সোনিয়া আক্তার, কাটছে আমার ভাইয়া। হ্যাঁ, কাটে নাই এমন মানুষ খুবই কম, তাই না? এখনো পর্যন্ত অ্যাম্পলে এখনো পর্যন্ত হাত কাটেন নাই এমন মানুষ খুবই কম। আচ্ছা, হ্যাঁ, সুবাইতা চৌধুরী, আফরোজা দিয়েছেন এসি দিয়েছেন আফরোজা। ওকে, আম্বিয়া ইসলাম, অরিশা দিয়েছেন এসি দিয়েছেন। ওকে, এসি দিচ্ছেন সূচনা। ফারজানা দিয়েছেন এসি। দিভিয়া রয় দিয়েছেন এসি। ফারজানা দিয়েছেন এসি। ভাইয়া একটা, এটা কত সালের কোশ্চেন সলভ করছেন একটু? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কতর, এটা হচ্ছে মার্চ 2024, বিএসসি নার্সিং। আপনাদের বইয়ের হচ্ছে 14 নাম্বার পেজ, পেজ নাম্বার 14, বিএসসির কোশ্চেন এটা। এটা হচ্ছে মার্চ 2024-এর, ঠিক আছে? এই হচ্ছে কোশ্চেন, এখান থেকে শুরু হয়েছে এটা। 2 নাম্বার কোশ্চেন আপনাদের, ইমিডিয়েট নার্সিং ইন্টারভেনশন সেভার বার্ন পেশেন্টের ক্ষেত্রে আপনার ইমিডিয়েট নার্সিং ইন্টারভেনশনটা কি হবে? দেখেন, অবশ্যই আমরা এটা কিন্তু বার্নের ক্ষেত্রে, বার্নের হচ্ছে ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুব ডিটেইল এগুলো পড়বেন আপনারা। তো এখানে দেখেন আপনার হচ্ছে বার্নের মধ্যে এগুলো খুব ডিটেইল পড়বেন, বিশেষ করে হচ্ছে ইন্টিগুমেন্টারি সিস্টেমের ডিসঅর্ডার গুলোর মধ্যে। তো এটা হচ্ছে কোথায় আছে দেখেন, প্রথমে হচ্ছে আপনাকে সে যেন সঠিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছে কিনা, কত ডিগ্রি বার্ন হয়েছে, এই বিষয়টা কিন্তু আপনার অবশ্যই দেখতে হবে। যদি এদিকে দেখা সেভার বার্ন, সো দ্যাট তার হচ্ছে দেখা যাচ্ছে যে নাক পুড়ে যেতে পারে, মুখ পুড়ে যেতে পারে, তো সেই ক্ষেত্রে তার দেখা যাচ্ছে যে ব্রিথিং এর কোনো ধরনের কমপ্লিকেশন আছে কিনা, এটা কিন্তু অবশ্যই আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে। সো আপনাকে এখানে অবশ্যই এস্টাবলিশ করতে হবে তার ব্রিথিংটা। প্রোভাইড ডায়রিটিক, না এখানে হচ্ছে এখানে কি কি দিচ্ছেন আপনারা? আচ্ছা, এসি দিচ্ছেন, ডায়রিটিক তো দেওয়াই যাবে না, তাই না? আচ্ছা, যাতে করে তার মূত্র বদ্ধ হয়ে যায়। আমরা প্রত্যেকে জানি যে সেভার বার্নের ক্ষেত্রে হাইপোভলমিক শক হওয়ার সম্ভাবনা খুবই তীব্র। সো এটা কিন্তু করাই যাবে না। এমনিতে তো সে হাইপোভলমিক হয়েছেই, তারপরে যদি আরো ডায়াবেটিক দেন তাহলে তো আরো বিপদ হয়ে যাবে। এরপরে দেখেন ইনিশিয়েট হচ্ছে আপনি কি করবেন যে হ্যাঁ হাইপোভলমিক যেন না হয়, শকে যেন না যায়, সেজন্য হচ্ছে আপনি তাৎক্ষণিকভাবে তাকে ফ্লুইড থেরাপি দিবেন। তাহলে হচ্ছে এসি, এটার অ্যান্সার আমরা একটু দেখে নিই। এ পাইলাম, সি পাইলাম। আর একটা আছে কি প্রোভাইড অ্যান্টিপাইরেটিক, না অ্যান্টিপাইরেটিক তার তো এখানে এমন না যে প্রচুর পরিমাণ তাপ বেড়ে গেছে বা সে হচ্ছে জ্বরে ভুগতেছে যে তাকে আপনি ফিভার রিডিউস করবেন, তার জন্য তো এটা হচ্ছে না। অবশ্যই তার কি করতে হবে, তার মনিটর করতে হবে, ভাইটাল সাইন গুলো অবশ্যই তাকে মনিটর করতে হবে। তাহলে এ সি ই উত্তর দিয়েছেন এসি। এসি দিয়েছেন শিমু ইসলাম, এসি হবে। বিএসসি নার্সিং মার্চ 2024, রাইট। কানিতা বেগম দিয়েছেন হচ্ছে এসি, ডালিয়া খাতুন দিয়েছেন এসিই। হ্যাঁ, সঠিক উত্তর দিচ্ছেন, প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকেই যারা আছেন দেখি একটু একসাথে প্রত্যেকে লাইভটা শেয়ার করে দেন, প্রত্যেকে একসাথে লাইভটা শেয়ার করে একটু ডান লিখে দিয়েন, দেখি আল্লাহর কোন বান্দাগুলো একটু শেয়ার করে দিয়েছেন। 3 নম্বর কোশ্চেনে চলে আসি আমরা। 3 নম্বর কোশ্চেন হচ্ছে কি, গোলস অফ ইভিএন, এভিডেন্স বেস নার্সিং। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে এভিডেন্স বেস নার্সিং যেটা আছে তাদের এর ক্ষেত্রে হচ্ছে গোলগুলা কি কি, লক্ষ্যগুলা কি কি। এখানে কি বলছে দেখেন, রেড ওয়াইডলি অ্যান্ড
ক্রিটিক্যালি, আরেকটা বলছে কি অ্যাটেন্ড প্রফেশনাল কনফারেন্স, একই সাথে বলছে লার্ন আনএক্সপেক্ট এভিডেন্স, আরেকটা বলছে কি নট পার্টিসিপেট ইন রিসার্চ ইউটিলাইজেশন, আর একটা বলছে কি বিকাম ইনভলভ ইন এ জার্নাল ক্লাব। প্রত্যেকে একটু দ্রুত কমেন্ট করে ফেলবেন যে এখানে ইবিএন অর্থাৎ এভিডেন্স বেস নার্সিং এর লক্ষ্য কি কি, প্রত্যেকে দ্রুত একটু অ্যান্সার করে ফেলবেন। আমরা 3 নম্বরে আছি, 3 নম্বরে। ওকে ভাইয়া মিডওয়াইফারিদের কোশ্চেন সলভ করে দিয়েন 24 সেপ্টেম্বর। আমরা সিরিয়াল ভাবে হচ্ছে প্রশ্ন সলভ করে যাচ্ছি, ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা সালের কোশ্চেনগুলো সলভ করব। তো এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ চলতে থাকবে, ঠিক আছে। আর রমজানের মধ্যে জানি না ফ্রি ক্লাস কয়টা দিতে পারবো কিনা, কেননা রমজানের মধ্যে আমাদের যে পেইড ব্যাচগুলো আছে সেগুলোর ক্লাস সারা দিনেই হবে, তো আশা মনে হয় না যে হবে আর ঈদের পরে ছাড়া। তো হতে পারে যে আজকে রমজানের পর্যন্ত আজকে হয়তো ফ্রি ক্লাস, আবার হচ্ছে ঈদের পরে আমরা শুরু করবো ইনশাল্লাহ। ওকে, রাসেল মিয়া শেয়ার করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ রাসেল। এরপর হচ্ছে সোনিয়া ডান লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। লতা শেয়ার করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ বোন। ওকে, আমরা মূলত শুধু চাই আমাদের ফ্রি ক্লাস দেন, ফ্রি সবকিছু দেন, শুধুমাত্র আমাদের নিজেদের বেলায় আর নাই, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, সাজ্জাল পপি শেয়ার করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখানে কি বলছে দেখেন যে ইবিএন এর হচ্ছে গোলটা কি। ইবিএন এর একটা মূল গোল হচ্ছে কি, সেটা হচ্ছে গবেষণা ভিত্তিক, একই সাথে সেটা হচ্ছে দেখেন আপনার এভিডেন্স ভিত্তিক, গবেষণা ভিত্তিক, একই সাথে কি যে একই সাথে হচ্ছে লো কস্ট, তার মানে কি কম খরচের মধ্যে যেন একটা পেশেন্ট সঠিক সেবা পেতে পারে, সেটাও কিন্তু তাদের একটা লক্ষ্য থাকে, এবং সেটা গবেষণা ভিত্তিক হবে, তথ্য ভিত্তিক হবে ওভারঅল, এবং সেটা কিন্তু একই সাথে নার্সের একটা দক্ষতা, সেবা দেওয়ার দক্ষতার মধ্যেও কিন্তু সেটা ইনভলভ। সো এইগুলো পাইতে হলে বিশেষ করে এইগুলোর জন্য কি কি প্রয়োজন দেখেন, নার্সিং দক্ষতা, রোগীর পছন্দ অনুসারে অর্থাৎ লো কস্টের মধ্যে সেবা দেওয়া, একই সাথে হচ্ছে গবেষণামূলক, একই সাথে হচ্ছে তথ্যবহুল, এই হচ্ছে থাকে কি ইবিএন এর গোল থাকে। তো দেখেন সেই ক্ষেত্রে কি হবে দেখেন, রিড ওয়াইডলি এবং ক্রিটিক্যালি, হ্যাঁ আপনার অনেক বেশি তথ্য জানতে হবে গবেষণা ভিত্তিক, এবং খুব ডিপলি সেগুলোকে জানতে হবে মূল কথা। তো সেই ক্ষেত্রে সঠিক উত্তর হবে হচ্ছে কি, আমরা অ্যান্সারগুলো একটু নিয়ে নিই। দেখেন অ্যান্সার হবে হচ্ছে, প্রথমে আমরা এ পাইলাম, আপনারা উত্তর দিয়েছেন এ বিসি দিয়েছেন, শেয়ার ডান লিখেছেন। ওকে ভাইয়া, বিএসসি দের তো এক্সাম 21 মার্চে হবে। ওরে বাবু রে, এটা 25 সালের 21 মার্চে হবে, কি যন্ত্রণা। আচ্ছা, এরপরে হচ্ছে ডান লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ, এবিসি দিয়েছেন। আচ্ছা, এরপরে দেখেন কি বলছে, অ্যাটেন্ড প্রফেশনাল কনফারেন্স, হ্যাঁ প্রফেশনাল যে কনফারেন্সগুলো আছে সেখানে কিন্তু যুক্ত হতে হবে। ওকে, এখানে তাহলে বিও হচ্ছে উত্তর। লার্ন টু আনএক্সপেক্ট এভিডেন্স, কি বলছে দেখেন এখানে কি, যেগুলো আনএক্সপেক্ট, ঠিক আছে, যেগুলো আনএক্সপেক্ট এভিডেন্স আছে সেগুলা কি আপনি শিখবেন? আনএক্সপেক্ট এভিডেন্স না, এখানে অনেকেই দিয়েছেন হচ্ছে কি, অনেকেই দিয়েছেন এবিসি, 3-এর এবিসি দিয়েছেন, এবিসি হবে না রে বাবা, লার্ন টু আনএক্সপেক্টেড না। এরপরে দেখেন কি বলছে, নট পার্টিসিপেট ইন এ রিসার্চ ইউটিলাইজেশন, এখানে তো আরো পার্টিসিপেট করতে হবে আপনাকে তথ্যগুলো জানার জন্য। বিকাম ইনভলভ এ জার্নাল ক্লাব, আপনি এখানে কি হতে পারেন, একটা জার্নাল ক্লাবে ইনভলভ হতে পারেন, যাতে করে সো দ্যাট ইউ ক্যান টেক মোর ইনফরমেশন। আর একই সাথে হচ্ছে এভিডেন্স বেস নার্সিং, এভিডেন্স বেস নার্সিং, এভিডেন্স বেস নার্সিং কেয়ার, ঠিক আছে, এভিডেন্স বেস নার্সিং কেয়ার। ওকে, ইবিএন এর ফুল ফর্ম, শেয়ার ডান লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ শিমু। ওকে, শামীম আক্তার সুমা শেয়ার করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া বিএসসি দের তো এক্সাম, হ্যাঁ এক্সাম তো কবে এটা আমরাও জানি। তাহলে এটা সঠিক উত্তরটা কি হবে দেখেন, এ বি এবং ই। দেখেন একটা কথা, আপনারা শেয়ার করতে চান না, মানে আজকে সন্ধ্যা থেকে প্রচুর মানে হেডেক হচ্ছে, তারপরও চিন্তা করলাম যে আপনাদের কিছুদিন পরে হচ্ছে রোজা চলে আসতেছে, রোজার মধ্যে হয়তো আমরা ওইভাবে ফ্রি ক্লাস দিতে পারবো না, তার কেননা পেইড ব্যাচের ক্লাসগুলো আমরা কমপ্লিট করে ফেলবো, তার মধ্যেও আবার হচ্ছে মার্চের ব্যাচে যেগুলো আছে আমরা প্রশ্ন কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। তো এর তারপরেও কিন্তু আপনাদের চাচ্ছে যে না আপনাদের জন্য একটা ফ্রি ক্লাস হোক, এরপরও আপনারা নিজেরা শেয়ার করতে চান না, আরেকজনের কাছে পৌঁছায় দিতে চান না। তো এইখানে আসলে আলটিমেট মানে আমরা যতই দিই আপনারা আসলে নিতে চান না, যে নিতে চায় না তারা কিন্তু জোর করে কিছু দেওয়া যায় না। সো এটা ডিপেন্ড করে আসলে আপনাদের হচ্ছে চাহিদার উপরে, হ্যাঁ আপনাদের ইন্টারেস্টের উপরে। প্রত্যেকে একটু শেয়ার করে দিবেন যাতে করে সবাই ক্লাসগুলো করতে পারে, যাতে করে আমাদের পরিশ্রমটাও সার্থক হয় এবং আমরা যেন ইন্সপায়ার্ড হই আপনাদের এই শেয়ার করা দেখে। আচ্ছা, তানজিলা শেয়ার করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ বোন। আম্বিয়া শেয়ার করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। জানি না শেয়ার করলে আপনাদের এত কি কষ্ট হয়, শেয়ার আপনারা ঠিকই করতে পারেন। কেউ একটা ফাজলামো মার্কা ভিডিও দিক, আপনারা ঠিকই শেয়ার করে দেন। আজকে রাত্রে কেউ একটা হসপিটাল রিলেটেড, বিশেষ করে ইভেন যদি সেটা নার্সদেরকে হেও করেও একটা ভিডিও দেয়, তাও আপনারা শেয়ার করতে পারেন। কিন্তু আসলে প্রকৃতপক্ষে নিজেদের স্কিল ডেভেলপিং এর ক্ষেত্রে যে কাজগুলো করা হয় যারা করে, আপনারা এই জিনিস কখনোই শেয়ার করেন না।
আসলে ব্যর্থতা অন্যদের না, ব্যর্থতা আমাদের নিজেদের মধ্যে, এটা স্বীকার করতেই হবে, আসলে এর বাইরে কিছু নাই। সোনিয়া শেয়ার করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। চম্পা শেয়ার করেছেন, তৃষা খন্দকার শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আরিয়ান তাসলিক শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে এটার উত্তর হবে কি এ বি ই। ওকে ওকে, আমরা পরের প্রশ্ন চলে আসি। 4 নাম্বার কোশ্চেন, সেটা হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক অফ মেন্টাল হেলদি পারসন। মেন্টালি একজন মানসিকভাবে একজন সুস্থ ব্যক্তির বৈশিষ্ট্যগুলো কি কি হবে, একটু প্রত্যেকে কমেন্ট করে ফেলেন। খুব দারুণ একটা কোশ্চেন, কোশ্চেনটা পরীক্ষায় বিভিন্নভাবে আসে, এই বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটা আসে, ঠিক আছে, ডাইরেক্ট বেস্ট অ্যান্সারেও আসে, আবার হচ্ছে ট্রু ফলসের মধ্যে আসে। তাসলিক শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আফরোজা মেবি মেনশন করেছেন কাউকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে দেখেন বলছে যে ক্যারেক্টারিস্টিক অফ মেন্টালি হেলদি পারসন, একজন মেন্টালি হেলদি মানসিকভাবে একজন সুস্থ মানুষের মানে বৈশিষ্ট্যগুলো কি কি। প্রশ্নটা পড়ে আসি লাগলো, যে একটু আগেই বললাম যে আমরা নিজেরাই হচ্ছে আমরা ভালো জিনিস শেয়ার করতে চাই না, তো এইটাও কিন্তু একটা মেন্টালি ডিস্টার্বনেস, তাই না? মেন্টালি ইল পারসনের বৈশিষ্ট্য কিন্তু এই যে আমরা ভালো জিনিস শেয়ার করি না, খারাপ জিনিস শেয়ার করতে থাকি। খারাপ জিনিস আপনি কয়টা ক্লাস শেয়ার করেন? যতটা না আপনার প্রোফাইলে যে দেখা যাবে যে যতটা না আপনি ফানি ভিডিও শেয়ার করছেন, উল্টাপাল্টা জিনিস শেয়ার করছেন, যা না শেয়ার করলেও কোনো সমস্যা নাই, কিন্তু আপনি এমন জিনিস কমই শেয়ার করেন যেখান থেকে মানুষ শিখতে পারে। আসলে এটা এটা কোন ধরনের পেশেন্টের অবস্থা? আচ্ছা, যাই হোক, ক্যারেক্টারিস্টিক অফ মেন্টালি হেলদি পারসন, তাহলে এখানে হচ্ছে মানসিকভাবে একজন সুস্থ ব্যক্তির কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকবে। ওয়েল অ্যাডজাস্ট, এখানে হচ্ছে এক অপরের সাথে অন্যের সাথে খাপ খাইয়ে নেওয়া। সেলফ টু আদার্স, নিজের সাথে খাপ খাইয়ে নিবে এবং অপরের সাথে হচ্ছে কি করবে, সে খাপ খাইয়ে নিতে পারবে। আনএবল টু টেক ডিসিশন, সিদ্ধান্ত নিতে পারবে না, সেটা কি মেন্টালি হেলদি পারসনের হচ্ছে একটা বৈশিষ্ট্য? যেরকম আমি এখনই বলছি যে আপনি শেয়ার করে দেন, কিন্তু আপনি চিন্তায় গভীর মগ্ন হয়ে গেছেন, আসলে কি এই জিনিস শেয়ার করবো, আয় আমার টাইম লাইনে চলে যাবে এই ক্লাস, গেলে কেমন হবে। হ্যাঁ, আপনি এই যে সিদ্ধান্ত নিতে পারতেছেন না, এইটাও কিন্তু একটা বৈশিষ্ট্য। আচ্ছা, ফিল কনফিডেন্স অ্যাবাউট সেলফ, তার মানে কি কনফিডেন্ট, নিজের মধ্যে আত্মবিশ্বাসী হয়ে ওঠা, নিজেকে আত্মবিশ্বাসী মনে করা। ওকে, আনএবল টু থিঙ্ক প্রপারলি, নিজে নিজে মানে প্রপারলি চিন্তা ভাবনা না করতে পারা, মানে এই দুইটা একই বৈশিষ্ট্য, তাই তো? আনএবল টু অ্যাডজাস্ট উইথ আদার, অন্যের সাথে কি করতে পারবে না, অন্যের সাথে হচ্ছে সে খাপ খাইয়ে নিতে পারবে না, ঠিক আছে, অন্যের সাথে খাপ খাইয়ে নিতে না পারা। তাহলে উত্তর কি হবে? এসি দিয়েছেন, শেয়ার ডান লিখেছেন সোয়ারা, তানজিল হোসেন দিয়েছেন এসি দিয়েছেন, পপি দিয়েছেন এসি এসি, ফয়জুন্নেসা সাবা দিয়েছেন এসি। ওকে, প্রত্যেকে একটু লাইভটা শেয়ার করে দিন প্লিজ, প্রত্যেকে লাইভটা শেয়ার করে দিন। ওকে, মনীষা খাতুন মনি দিয়েছেন হচ্ছে এসি, শেয়ার করে দিয়েছেন। যারা শেয়ার করতেছেন না, তাইলে এখন নিজে নিজে ভেবে নেন যে আপনি কি হচ্ছে মেন্টালি হেলদি পারসন নাকি আপনি মেন্টালি ইল পারসন, কোন দিকে আছেন। তাহলে এটা কিন্তু খুব সহজে আমরা বুঝতে পারছি। দেখেন, আনএবল টু অ্যাডজাস্ট উইথ আদার হচ্ছে না, আনএবল টু থিঙ্ক প্রপারলি, যে নিজে নিজে প্রপারলি চিন্তা ভাবনা করতে পারে না, এটা তো একজন স্বাভাবিক মানুষের বৈশিষ্ট্য হতে পারে না। ফিল কনফিডেন্স, অবশ্যই সে হচ্ছে নিজে নিজে কি, সে হচ্ছে নিজে নিজে আত্মবিশ্বাসী ফিল করবে। আনএবল টু টেক ডিসিশন, সিদ্ধান্ত তো সে ডেফিনেটলি নিতে পারবে। আর একটা হচ্ছে কি ওয়েল অ্যাডজাস্ট টু সেলফ অ্যান্ড আদার, নিজের সাথে এবং অপরের সাথে সে খাপ খাইয়ে নিতে পারবে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি এ এবং সি। যারা এ এবং সি দিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন। ওকে, আমরা পরের কোশ্চেন চলে আসি, 5 নম্বর প্রশ্নে চলে আসি আমরা। দেখেন 5 নম্বর প্রশ্ন কি বলছে, ফলোইং আর দ্য স্যালাইভারি গ্ল্যান্ড। স্যালাইভারি গ্ল্যান্ড কোনটা, নিচের কোনগুলো হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড? এখানে স্যালাইভারি গ্ল্যান্ড কোনটা কোনটা স্যালাইভারি গ্ল্যান্ড বলা হয়? অ্যাড্রিনালিন গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, থাইমাস গ্ল্যান্ড এবং সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। প্রত্যেকেই দ্রুত দ্রুত কমেন্ট করে ফেলেন যে এটা সঠিক উত্তর কি হবে। সোনিয়া শেয়ার করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। বাকিরা একটু দ্রুত শেয়ার করে ফেলেন, প্রত্যেকে শেয়ার করেন, উত্তর করেন, শেয়ার করেন, উত্তর করেন। 5 নাম্বার প্রশ্নে আসি, এবং ডিপেন্ড করছে যে আপনারা কতজন হচ্ছে আজকে পার্টিসিপেন্ট থাকছেন, সেগুলোর উপরে ডিপেন্ড করবে আপনাদের প্রশ্ন আমরা কতগুলো সলভ করবো ইনশাল্লাহ। ওকে, ইমা খানম দিয়েছেন হচ্ছে শেয়ার দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে একটু শেয়ার লেখেন, শেয়ার লিখে ডান লিখে দিয়েন। আচ্ছা, দিবিয়া লিখেছেন হচ্ছে পাশের বিসিই দিয়েছেন। ওকে, বিসিই দিয়েছেন আম্বিয়া অর্ষা। ওকে, চম্পা দিয়েছেন হচ্ছে বিসিই, ফারজানা দিয়েছেন বিসিই, আরিয়ান তাসলিক অনেকেই মেনশন করেছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে মেনশন করে ডেকে নিয়ে আসেন, ক্লাস করান, প্রবলেমগুলো সলভ করান। এই প্রশ্নগুলো আপনারা বিভিন্ন গ্রুপে খুঁজে বেড়াচ্ছেন, এই প্রশ্নগুলাই আপনারা বিভিন্ন গ্রুপে খুঁজে বেড়াচ্ছেন, সেগুলো সলভগুলো করে নেন। 2 দিন পরে পরীক্ষা এমসিকিউ গুলো, এগুলো সলভ করেন, অনেকগুলো কমন পাবেন। আপনি হচ্ছে বেস্ট অ্যান্সার গুলো ভালো করেন, আপনার পাস ঠেকাইতে পারবে না কেউ, কিন্তু আপনি পড়ে আছেন কোথায়?
কোন বৈশিষ্ট্যের মধ্যে আপনি আছেন? আচ্ছা, বিসি দিয়েছেন প্যারোটিড। ওকে, বিসিই দিয়েছেন, বিসিই দিচ্ছেন সবাই। মুক্তিলতা দিয়েছেন বিসিই, বিসিই ভাইয়া ডান। রাফিয়া পলি থ্যাংক ইউ সো মাচ। বিসিই আফরোজা দিয়েছেন বিসিই, সুমা সরকার দিয়েছেন বিসিই, এসি দিয়েছেন এ অ্যান্ড সি। অ্যাড্রিনালিন গ্ল্যান্ড কি হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ডের সাথে? অ্যাড্রিনালিন কোথায় থাকে? কিডনিতে থাকে না? কিডনির উপরে দুইটা টুপির মতো। এটা তো হচ্ছে না রে বোন, এটা না, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, বিসি বিসি সবাই সঠিক উত্তর দিচ্ছেন। প্যারোটিড, সাবলিঙ্গুয়াল, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। থাইমাস হচ্ছে কি? থাইমাস হচ্ছে আমাদের দুই ফুসফুসের মাঝখানে স্টারনামের পিছে যে গ্ল্যান্ডটা আছে, যেটাকে বলা হয় হচ্ছে কি থাইমাস গ্ল্যান্ড, সিচুয়েটেড ইন বিহাইন্ড দ্য স্টারনাম, ঠিক আছে। স্টারনামের পিছে কিন্তু এটা হচ্ছে অবস্থান করে। এখানে হচ্ছে থাইমোসিন নামক হচ্ছে হরমোন রিলিজ করে, এবং একই সাথে এই থাইমোসিন কিন্তু আমাদের শরীরের বিশেষ করে এ হচ্ছে অ্যান্টিবডি হিসেবে কাজ করে, আমাদের বডির বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা হিসেবে কিন্তু রোগ প্রতিরোধ করে থাকে মূলত। অ্যালার্জি, তারপরে বিভিন্ন ধরনের হচ্ছে ব্যাড রিয়াকশন থেকেও কিন্তু আমাদের এটা হেল্প করে থাকে। তো এই দুইটা হচ্ছে কি এখানে হচ্ছে না, আমাদের বলছে যে স্যালাইভারি গ্ল্যান্ড কোনটি, তাহলে বি, সি এবং ই। যারা এর অ্যান্সার দিয়েছেন হচ্ছে বি, সি এবং ই, তারা কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। একই সাথে দেখেন এখানে একটু দেখে রাখবেন আপনারা, অনেক সময় এখান থেকে একটা প্রশ্ন আসে, দেখেন প্যারোটিডটা কোথায় অবস্থিত, ঠিক ঠিক আছে, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডটা কোথায় অবস্থিত, ঠিক। আর আরেকটা হচ্ছে দেখেন এই যে আরেকটা হচ্ছে এটা হচ্ছে সাবম্যান্ডিবুলার, আর একটা হচ্ছে এই যে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডটা কোথায় অবস্থিত, ঠিক আছে। তাহলে এই তিনটার অবস্থান সম্পর্কে আমরা একটু দেখে রাখবো, এবং একই সাথে আমরা মনে রাখবো স্যালাইভারি গ্ল্যান্ড হচ্ছে তিনটা, 3 টাইপস অফ স্যালাইভারি গ্ল্যান্ড এবং 3 পেয়ার্স আমরা বলতে পারি উভয় সাইডে। তো এখানে হচ্ছে কি, একটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, একটা হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, আর একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। কয়টা তাহলে? তিনটা। কোনটি কোনটি? বি, সি এবং ই। বি, সি এবং ই। ওকে, সুমি অনেকে শেয়ার মেনশন দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দিবিয়া সবাইকে শেয়ার করে দিচ্ছেন, একই সাথে মেনশনও দিচ্ছেন। ওকে, 5 নম্বর কোশ্চেনে চলে আসেন। দেখেন ক্যারেক্টারিস্টিক অফ রিসার্চ প্রবলেম। রিসার্চ প্রবলেমের হচ্ছে এখানে বৈশিষ্ট্যগুলা কি কি? রিসার্চ প্রবলেমের বৈশিষ্ট্যগুলা কি কি? রিসার্চ প্রবলেমের বৈশিষ্ট্যগুলা কি কি? প্রত্যেকে কমেন্ট করে ফেলেন রিসার্চ প্রবলেমের বৈশিষ্ট্যগুলা কি কি। কি বলছে? ইট শুড হ্যাভ রিলেশনশিপ বিটুইন 2 or more ভ্যারিয়েবল। অনেকগুলো ভ্যারিয়েবলের সাথে 2 or more ভ্যারিয়েবলের সাথে এটার সম্পর্ক থাকবে। শুড বি স্টেটেড ক্লিয়ারলি অ্যান্ড আনঅ্যাম্বিগুয়াসলি, ঠিক আছে, স্পষ্ট, ক্লিয়ার, পরিষ্কার এবং স্পষ্ট থাকবে, হতে হবে। এরপরে বলছে শুড রিপ্রেজেন্ট এ মরাল অর ইথিক্যাল পজিশন। এটা হচ্ছে কি একটা হচ্ছে নৈতিক পজিশনে থাকবে, থাকতে হবে, থাকা উচিত। আর শুড বি পসিবল টু অ্যান্সার দ্য কোশ্চেন আস্ক, যে প্রশ্নগুলো করা হবে সেগুলোর প্রশ্নের উত্তর দেওয়া উচিত। আর একটা বলছে কি শুড নট পসিবল টু কালেক্ট ডাটা। এখানে এটা হচ্ছে এক ধরনের ডাটা, ঠিক আছে, ডাটা মূলত এটা হচ্ছে অপটিক্যাল কাউন্টিং এর ক্ষেত্রে ইউজ করা হয়, তো এটা এর সাথে সম্পৃক্ত না আসলে। তারপরেও আপনারা অ্যান্সার করে ফেলেন, এটা হচ্ছে ডার্ডার, সিগলি ডার্ড, সার্জি ডার্ডারের হচ্ছে থেকে আসছে এটা, তো ওই ধরনের ডাটা কিনা। তো প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন। এখানে সোহরাব পিঞ্জিরা সয়ের বি দিয়েছেন এবং দিয়েছেন ডি। আচ্ছা, ফারজানা দিয়েছেন বি এবং ডি। ওকে, আচ্ছা বিডি দিয়েছেন। রানু আক্তার দিয়েছেন এ বি সি। আচ্ছা দেখেন এখানে এ বি সি কেন হবে না? এখানে এটা হচ্ছে দেখেন প্রবলেম ক্যারেক্টারিস্টিক, এর বৈশিষ্ট্য থাকতে হবে রিসার্চ প্রবলেমে, সেটা হচ্ছে কি এটা স্পেসিফিক, ঠিক আছে। এটা হবে কি, এটা হচ্ছে নির্দিষ্ট, ঠিক আছে। এটা কেমন হয় দেখেন, এটা হচ্ছে নির্দিষ্ট, ঠিক আছে, নির্দিষ্ট, এটা স্পেসিফিক হয় বোন। তাহলে এটা হচ্ছে কি, এটা বৈশিষ্ট্য হচ্ছে না, এক হচ্ছে না। শুড বি স্টেটেড ক্লিয়ারলি অ্যান্ড আনঅ্যাম্বিগুয়াসলি, তার মানে এটা হচ্ছে পরিষ্কার এবং স্পষ্ট, ডেফিনেটলি। তাহলে এটার অ্যান্সার হিসেবে আমরা অ্যান্সারগুলো নিয়ে নিই, একটা হচ্ছে বি। ওকে, এরপরে বলছে শুড বি রিপ্রেজেন্ট এ মল ইথিক্যাল পজিশন, না, এটা হচ্ছে নৈতিক দিক নির্দেশ করবে এরকম না, করা উচিত না। আর আরেকটা কি বলছে দেখেন, মানে ওটা ওই পজিশন হচ্ছে নির্দেশ করবে, বিষয়টা এরকম না, ওটাকে ফুটিয়ে তুলবে না। এখানে শুড বি পসিবল টু অ্যান্সার দ্য কোশ্চেন আর্স, যে প্রশ্নগুলো করা হবে সেগুলোর সঠিক উত্তর দেওয়া এবং উত্তর দিতে হবে, সেটা দেওয়া উচিত। হ্যাঁ, আচ্ছা তাহলে এখানে ডি উত্তর হচ্ছে একই সাথে, তাহলে বি এবং ডি দুইটা পাইলাম। শুড নট পসিবল হচ্ছে না, কালেক্ট দ্য ডেটেড ডাটা, এটা হচ্ছে এটার সাথে টোটালি সম্পৃক্ততা নাই, তো এখানে উত্তরটা কি হবে, বি এবং ডি। কে কি দিয়েছেন? বি ডি দিয়েছেন, সোনিয়া শেয়ার করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। বিভিন্ন গ্রুপগুলোতেও শেয়ার করে দেন যাতে করে প্রত্যেকেই ক্লাসগুলো করে উপকৃত হতে পারে। তাহলে যারা বি দিয়েছেন এবং ডি দিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন। ওকে, এরপরে হচ্ছে 7 নম্বর কোশ্চেন, হ্যাজার্ডস অফ ইমপ্রপার এক্সকার্ট ডিসপোজাল। তার মানে কি বলছে দেখেন, আচ্ছা আমরা হচ্ছে 7 নম্বর কোশ্চেনে আসি। দেখেন এটা কি বলা হচ্ছে, যে হ্যাজার্ডস অফ ইমপ্রপার এক্সক্রিটা,
এক্সক্রিটা, এক্সক্রিটা ডিসপোজাল। তার মানে কি দেখেন, যে ধরনের মলমূত্রগুলা বা যেগুলো হচ্ছে বের করা হচ্ছে সেগুলো যদি প্রপারলি নিষ্কাশন না করা হয় তাহলে কোন ধরনের ঝুঁকিগুলা থাকতে পারে, কোন ধরনের ঝুঁকিগুলা থাকতে পারে দেখেন। সেই ক্ষেত্রে কোন ধরনের ঝুঁকিগুলা থাকতে পারে, কোন ধরনের ঝুঁকিগুলা থাকতে পারে, কোন ধরনের ঝুঁকিগুলা থাকতে পারে দেখেন, যদি হচ্ছে এই যে এক্সক্রিটা অর্থাৎ আপনার যে ডিসপোজালগুলো আছে, যে মলমূত্র এগুলো যে ডিসপোজাল হচ্ছে এগুলো যদি প্রপারলি যদি ডিসপোজাল না করা হয় তাহলে দেখেন ইমপ্রপার, ইমপ্রপার যদি এটা প্রপারলি হচ্ছে ডিসপোজাল না করা হয় সেই ক্ষেত্রে কোন কোন ঝুঁকি থাকতে পারে, কোন কোন ঝুঁকি হয়। সাথে দিয়েছেন এখানে দেখেন বলছে কন্টামিনেশন অফ ফুড, এখানে খাদ্য দূষিত করে, ডেন্টাল ক্যারিস দাঁতে সমস্যা করবে না, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, আর একটা হচ্ছে অ্যাক্সিডেন্ট। কোনটি কোনটি উত্তর হবে প্রত্যেকে একটু দ্রুত কমেন্ট করে ফেলেন। এ সি ডি দিয়েছেন, এ সি দিয়েছেন, ওকে এ সি ডি দিয়েছেন, সিডি দিয়েছেন শুধু, ওকে। আচ্ছা, বইয়ের জন্য অনেকেই টাকা পাঠাচ্ছেন, আই ডোন্ট নো যে আপনি আমার ক্লাসে আসেন কিনা। ক্লাস শেষ করে ইনশাল্লাহ আপনার এগুলো নিয়ে নিব, আপনি হচ্ছে ওখানে অ্যাড্রেসটা দিয়ে রাখেন, ঠিক আছে। দেখেন একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে বলি, যাদের কাছে যারা 2 দিন পরে, যারা 2 দিন পরে আপনারা হচ্ছে, যারা 2 দিন পরে আপনারা লাইসেন্স পরীক্ষা দিবেন, যারা 2 দিন পরে লাইসেন্স পরীক্ষা দিবেন, আমি আবারও বলতেছি যারা 2 দিন পরে লাইসেন্স পরীক্ষা দিবেন, আপনি আপনি এই হচ্ছে আপনি এই বইটা সাথে রাখেন। আমি বলবো যে আপনি এই বইটা সাথে রাখেন। আপনি কোন ওয়ার্ডে ডিউটি করতেছেন, আপনি কোন ডিজিজ, দেখেন প্রত্যেকটা পেশেন্ট আছে, আপনি কোন ডিজিজ নিয়ে পড়তেছেন আপনি পড়বেন। ফর এক্সাম্পল আমি একটু যদি বলি এখান থেকে, দেখেন কেন বলতেছি এই বইটা আপনারা সাথে রাখবেন। ফর এক্সাম্পল আপনি আপনি হচ্ছে কোনো ধরেন কার্ডিওভাস্কুলার হচ্ছে আপনি অর্ডার আছেন, ঠিক আছে, বা হচ্ছে মেডিসিন অর্ডার আছেন, তো দেখা হচ্ছে কোনো পেশেন্টের দেখা যাচ্ছে মায়োকার্ডিয়াল ইনফেকশন আছে, আপনার ডায়াগনোসিসে লেখাই আছে প্রেসক্রিপশনে যে মায়োকার্ডিয়াল ইনফেকশন। তো আপনি যখন ওই পেশেন্টকে আপনি নিজের হাতে করে যখন তাকে নার্সিং কেয়ার দিচ্ছেন, পাশাপাশি যদি এই বই আপনার হাতে থাকে আপনি জাস্ট চলে আসবেন মায়োকার্ডিয়াল ইনফেকশনে, দেখেন 196 পেজে চলে আসবেন। তো আপনি একই সাথে আপনি কেয়ার দিচ্ছেন, একই সাথে আপনি প্রশ্ন, প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা করে আপনি প্রশ্ন পড়তেছেন। এইভাবে যদি আপনি প্র্যাকটিক্যালি বই থাকে, আপনি একই সাথে প্রত্যেকটা টপিক যদি এইভাবে আলাদাভাবে স্পেসিফিকলি আপনি যদি প্রত্যেকটা টপিকের সাথে সাথে আপনি কেসগুলো ডিল করেন, তো বিলিভ মি অর নট এই প্রশ্ন আপনি ভুলবেন না কখনো। এই পড়াটা আপনার একই সাথে প্র্যাকটিক্যালি পড়াটা হয়ে যাবে। সো আমি প্রত্যেককেই বলবো যে আপনারা এই বইটা রাখেন সাথে। এইটা আপনি যদি রাখেন সাথে, ইতিমধ্যেই কিন্তু বই আজকেও পুরো 3 কার্টুন শেষ। তো এই মাত্রই দেখেন এখনো বইয়ের অর্ডার আসছে। তো আমি বলবো যে আমাদের এইবার কিন্তু শেষ হইলে আর হচ্ছে ইনশাল্লাহ আমরা নিয়ে আসবো হচ্ছে সেপ্টেম্বরের পরীক্ষার পরে নিউ আপডেট নিয়ে আসবো, নতুন কোশ্চেন দিয়ে মার্চের এবং সেপ্টেম্বরের কোশ্চেন সব ইনক্লুড করে তারপরে নিয়ে আসবো। তো এর মধ্যে বই শেষ হওয়ার আগে বই নিয়ে নেন, কারণ হচ্ছে আপনি চিন্তা করতেছেন যে বইয়ের এখনো কবে মনে হয় দাম কমবে, কবে বই দেখি আরো কিছুদিন পরে নেই, এই যে চিন্তা যারা করতেছেন 2 দিন পরে ফিলটা পাবেন, কারণ আপনার ফ্রেন্ডই যখন এই বইটা হাতে নিয়ে প্র্যাকটিক্যালি পড়বে, পাশাপাশি ওই একই টপিকগুলো সে রেগুলারলি স্টাডি করবে, একই সাথে সে কেসগুলো ডিল করবে, দেখবেন যে ওর পড়াটা কোন লেভেলের হয়, জাস্ট দেখে নিয়ে এগুলা। আচ্ছা, তাহলে এখানে কি বলছে দেখেন, এখানে হচ্ছে কন্টামিনেশন অফ ফুড, এখানে খাদ্য দূষিত করবে, বিষয়টা এরকম না যে খাদ্যকে সরাসরি যদি আপনি ওয়েস্ট ডিসপোজাল না করেন তো এখানে ডেন্টাল ক্যারিজ তো হবে না, আর একটা হচ্ছে কি এয়ার পলিউশন হবে, ডেফিনেটলি এয়ার পলিউশন হবে, ওয়াটারও পলিউশন হবে, তাই না, যদি হচ্ছে মলমূত্র সেইভাবে ডিসপোজাল না করা হয়। অ্যাক্সিডেন্ট তো এখান থেকে হচ্ছে না কোনো ধরনের অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। তো এখানে তৃষা দিয়েছেন হচ্ছে এসিডিএসএন স্লিভি, জাহান দিয়েছেন হচ্ছে এসি, ওকে। তাহলে এটার উত্তরটা কি হবে দেখেন, এটা হচ্ছে যদি প্রপারলি, হ্যাঁ খাদ্য দূষণ হইতে পারে, হ্যাঁ দেখেন খাদ্য দূষিত হইতে পারে, কন্টামিনেশন অফ ফুড, খাদ্য দূষণ কিন্তু হইতে পারে, ঠিক আছে। দেখেন আপনি যদি হচ্ছে এই যে ঝুঁকি কি কি থাকে, যদি হচ্ছে প্রপারলি আপনি এই যে ডিসপোজাল না করেন প্রপারলি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খাদ্য দূষণ, এয়ার পলিউশন এবং ওয়াটার পলিউশনও হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এর অ্যান্সারটা হবে কি, এর অ্যান্সারটা হবে হচ্ছে এ সি আর একটা হচ্ছে ডি, ঠিক আছে। এর উত্তরটা হবে হচ্ছে কি এ সি ডি। হ্যাঁ, বই এখন বর্তমানে হচ্ছে বইয়ের মূল্য জানেন, কমপ্লিট ফিক্সড প্রাইস হচ্ছে 1750, তবে যদি কেউ একসাথে 5 সেট অথবা 10 সেট বই নেন বিগ ডিসকাউন্ট পান, এটা আপনারা প্রত্যেকে জানেন, উইথ এক্সাম ব্যাচ, এক্সাম ব্যাচের সাথে নিলে 2025 বুক ফ্রি, আর যদি ফুল কোর্সে আসেন তাহলে 3500। এক্সাম ফুল কোর্সে আমাদের কোনো ডিসকাউন্ট নাই, অনেকেই ফুল কোর্সে ডিসকাউন্ট নিতে আসেন, ফুল কোর্সে কোনো ডিসকাউন্ট নেই। আর ফুল কোর্সের ক্লাস প্লাস প্রত্যেকটা প্রশ্ন সলভিং প্লাস প্রত্যেকটা ক্লাস পরীক্ষা এগুলো সবই হচ্ছে ফুল কোর্সে। সো এগুলো আপনারা মিস করেন না। আমি বলবো যে যে জিনিস শুরু করতে হবে কেন আগে থেকে নয়, ঠিক আছে।
ওকে, হ্যাঁ এটা ঠিক করে নিয়েন যে এটা হচ্ছে যদি এখানে দেখেন যে হ্যাজার্ডস থাকে ইমপ্রপার হচ্ছে এক্সক্রিটা, তার মানে মলমূত্র ঠিকভাবে যদি ডিসপোজাল না করা হয় সেক্ষেত্রে কিন্তু ঝুঁকি থাকতে পারে কিসের কিসের, এখানে ফুড খাদ্য দূষিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এরপর হচ্ছে একই সাথে এয়ার পলিউশন হয়, একই সাথে কিন্তু ওয়াটার পলিউশন মানে খুব বৃহৎ আকারে। তো এই তিনটা কিন্তু কমনলি হইতে পারে। ঠিক আছে, আমাদের ক্লাসগুলো কিসের জন্য, যাতে করে আমাদের বইয়ে বিভিন্ন জায়গা থেকে নট অনলি আওয়ার বুকস, এখানে সব ধরনের বইয়ে যে কোশ্চেনগুলো আছে দেখবে যে প্রশ্নগুলা বিভিন্ন ধরনের উত্তর দেওয়া। সো আমরা চেষ্টা করছি যে এই জায়গা থেকে যে আমাদের বইয়ের সমাধানটাও যেন আপনারা পেয়ে যান, এখানে এক্সট্রা করে যে না বই কিনে আমরা সমাধান পাই না এরকম যেন না হয়। প্রত্যেকে যেন একদম ক্লাসের মাধ্যমে ক্লাসগুলো ফ্রিতেও পান, ফ্রিতেও আপনারা বিগত প্রশ্নগুলো সলভ করে নিতে পারেন, কারণ আমাদের টপিকের মধ্যে কোনো ধরনের গ্যাঞ্জাম নাই। ঠিক আছে, ওইটা নিয়ে আপনার কোনো ঝামেলা নাই, এটা নিয়ে আপনাকে চিন্তাও করা লাগবে না, সবই অথেন্টিক সোর্স। সো যদি মানে কোনো ধরনের একবারে টাইপিং মিস্টেক না হয়ে যায় তাহলে আর কি ইনশাল্লাহ তো ওই ধরনের সমস্যাও নাই। তো যাতে করে এই জায়গাগুলো আপনারা সলভ করে নিতে পারেন এবং আমাদের নেক্সট এডিশন যেটা আসবে সেটাতে একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে ইনশাল্লাহ। এই জন্য আমরা চাচ্ছি আমরা সলভ করার সাথে সাথে আপনাদেরকেও এগুলো সলভ করে দিচ্ছি। আর টোটাল একটা সলভ মানে টোটাল কত পেজের কত এটা নিয়ে টোটাল একটা পোস্ট আমরা খুব দ্রুত করে দিব ইনশাল্লাহ। ওকে, তাহলে এর পরের প্রশ্নে চলে আসি আমরা। হ্যাঁ, এটা কয় নাম্বার কোশ্চেন ছিল? এটা হচ্ছে 7 নাম্বার কোশ্চেন মেবি। হ্যাঁ, এটা আমরা এখানে মার্ক করে রাখছি। এগুলো নিয়ে আমরা খুব দ্রুত ইনশাল্লাহ এসিডি এগুলো নিয়ে আমরা খুব দ্রুত ইনশাল্লাহ আপনাদের ফুল বিগ সলিউশন একটা পোস্ট করে দিব। তাহলে এটার উত্তর হয়ে গেল। 8 নম্বর প্রশ্ন চলে আসি আমরা কিন্তু প্রত্যেকটা সালের জন্য আপনাদের কমপ্লিট করে দিচ্ছি। দেখেন, ইথিক্স শুড বি ফলোড বাই দ্য রিসার্চ। রিসার্চের কোন নীতি দেখেন কি বলছে যে ইথিক্স শুড বি ফলো। এখানে রিসার্চের ক্ষেত্রে কোন নীতি ফলো করা উচিত, অনুসরণ করা উচিত। দেখেন ইথিক্সের ক্ষেত্রে কোন নীতি এখানে হচ্ছে অনুসরণ করা উচিত। কি বলছে, রিসার্চার মাস্ট মেইনটেইন সায়েন্টিফিক অবজেক্টিভিটি। এখানে হচ্ছে রিসার্চার কি করবে যে অবশ্যই হচ্ছে বৈজ্ঞানিক অনুসন্ধানগুলো তত্ত্ব করবে। একই সাথে কি আসছে, ওকে একই সাথে কি আসছে দেখেন, রিসার্চার শুড বি ইউজ আনফেয়ার মিনস টু এক্সট্রাক্ট ইনফরমেশন। কোনো ধরনের তথ্য বের করে নিয়ে আসার ক্ষেত্রে তিনি আনফেয়ার কোনো কিছু করবেন। আচ্ছা, এরপরে বলছে কি, ইনফরমেশন প্রোভাইড বাই দ্য রেসপন্ডেন্ট, যিনি উত্তর দিচ্ছেন, যিনি সাড়া দিচ্ছেন, তার থেকে যে যিনি সাড়া দিয়ে যে তথ্যগুলো প্রদান করছেন মাস্ট বি কিপ কনফিডেন্সিয়াল। তার মানে তাকে কি রাখতে হবে, তাকে হচ্ছে অবশ্যই তাকে গোপন রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে কি বলছে, রিসার্চার শুড কজিং পার্সোনাল হার্ম। এখানে কি করতে হবে যে রিসার্চার যেন নিজেই নিজের ক্ষতি হয় এরকম মানে হবে আর কি, এটা করা উচিত। আচ্ছা এরপরে কি বলছে, রেসপন্ডেন্ট শুড বি কিপড ফ্রি উইথড্রল ফ্রম দ্য স্টাডি। আচ্ছা রিসার্চ এখানে হচ্ছে রেসপন্ডেন্ট যিনি আছেন তাকে সবসময় কি নিজস্ব স্বাধীনতা দিতে হবে এবং যে কোনো সময় যেন সে সেখান থেকে সরে যেতে পারে সেই স্বাধীনতা তার দিতে হবে। তাহলে এখানে কি হবে, আটের কি হবে, আটে দিয়েছেন এসিই, সিলভি দিয়েছেন এসিই, 7-এর এসিডি, হ্যাঁ 7-এর এসিডি। ওকে, আটের দিয়েছেন এসিই দিয়েছেন, সুমি দিয়েছেন এসিই। 8 নম্বর কোশ্চেনে আছি আমরা, এসিই এসিই। ওকে, প্রত্যেকে লাইভগুলো শেয়ার করে দিবেন, আমি আশা করি প্রত্যেকে লাইভটা শেয়ার করে দিচ্ছেন এবং প্রত্যেকে শেয়ার করে দিয়েছেন। একটু দ্রুত আমরা আগাবো ইনশাল্লাহ। এসিই দিয়েছেন। আচ্ছা তাহলে দেখেন এখানে কি করতে হবে, রিসার্চার মাস্ট মেইনটেইন সায়েন্টিফিক অবজেক্টিভিটি। হ্যাঁ, রিসার্চারকে অবশ্যই সায়েন্টিফিক অবজেক্টিভিটি মেইনটেইন করতে হবে। তাহলে এর অ্যান্সার হচ্ছে কি এ। ওকে, এরপরে বলছে রিসার্চার শুড ইউজ আনফেয়ার। ডেফিনেটলি সে আনফেয়ার কোনো কিছু করবে না। ইনফরমেশন প্রোভাইডার দ্য রেসপন্ডেন্ট মাস্ট বি কিপড কনফিডেন্সিয়াল। হ্যাঁ, তাকে অবশ্যই কি করতে হবে, তাকে অবশ্যই হচ্ছে তাকে গোপন রাখতে হবে। তাহলে এখানে কি হচ্ছে, সি হচ্ছে সঠিক উত্তর। রিসার্চার শুড কজিং, এটা পার্সোনাল হার্ম করবে না। আর একটা হচ্ছে ই, রেসপন্ডেন্ট শুড বি কিপড ফ্রি, অবশ্যই সে ফ্রি থাকবে। ওকে, তাকে ফ্রি রাখতে হবে, স্বাধীনতা তাকে দিতে হবে। তাহলে এ, সি এবং ই উত্তর। এই প্রশ্ন উত্তর কি এ সি। হ্যাঁ, আফরোজা দিয়েছেন এ সি, সোনিয়া আক্তার দিয়েছেন এ সি, রুনা আক্তার দিয়েছেন এ সি, সুসনা এ সি, সবাই সঠিক উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আর যেহেতু পার্টিসিপেন্ট আপনাদের দেখেন নিজেদের ইচ্ছা নাই, তাহলে তো আমারও অত জোর করে দিয়ে কোনো লাভ নাই, এটা হচ্ছে মূল বিষয়। যেটা হচ্ছে এই জন্য আমি সবসময় বলে দেখছেন যে কোনো কিছু যদি হাইলি পেইড হয়, কোনো কিছু যদি মানে কস্টলি হয়, তো সেইটার ক্ষেত্রে মানুষের সবসময় আকাঙ্ক্ষা এবং চাহিদা সবসময় বেশি থাকে। সো ফ্রি জিনিসের মূল্যায়ন এমনই যে শেয়ারও করি না আমরা, আরেকজনকে ডেকেও দেখাই না,
নিজেরও কোনো ওইভাবে নাই, কিন্তু আপনি যদি খুব মানে এটা যদি আপনাকে কিনতে হতো, দেখা যাচ্ছে 1400 এমসিকিউ আপনাকে সলভ করে দেওয়া হচ্ছে ফ্রিতে। চিন্তা করেন, 1400 এমসিকিউ আপনাকে ফ্রি করে দেওয়া হচ্ছে, যেখানে আমাদের কতগুলো ক্লাসের প্রয়োজন। আমি বলছি যে মিনিমাম 30 থেকে 40টা ক্লাসের প্রয়োজন। তো অলরেডি আমাদের 11 কি 12 নাম্বার, আমার খেয়াল নেই, আমি 11 নাম্বার ক্যাপশনে দিয়ে দিয়েছি। তো 11 থেকে 12 নাম্বার ক্লাস ধরেন আজকে চলছে, তো এখনো কতগুলা ক্লাস। এইখানে যদি আপনি শেয়ার না করেন, আপনি আরেকজনকে ডেকে না নিয়ে আসেন, কি দরকার ভাই? দেখেন 9 নাম্বার কি বলছে, কমন স্কুল হেলথ প্রবলেম অফ দ্য চিলড্রেন আর, একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখেন কি বলছে যে কমন স্কুল হেলথ প্রবলেম অফ দ্য স্কুল চিলড্রেন আর, স্কুল বাচ্চাদের ক্ষেত্রে কমন প্রবলেম হেলথ প্রবলেমটা কি কি, সেটা হচ্ছে বলছে স্কিন ইনফেকশন, কমিউনিকেবল ডিজিজ, আর একটা কি হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস, আপার রেসপিরেটরি ইনফেকশন। আপার রেসপিরেটরি ইনফেকশন প্রত্যেকে একটু দ্রুত উত্তর করে ফেলেন। একই সাথে এখানে আরো একটা জিনিস আপনারা কমেন্ট লিখে নেবেন, ইউটিআই হওয়ারও সম্ভাবনা কিন্তু খুবই বেশি থাকে, ঠিক আছে? ইউরিনারি ট্র্যাক ইনফেকশনও হওয়ার সম্ভাবনা থাকে, এবং সেটা হচ্ছে সাসপেক্টিভলি, সেটা হচ্ছে যে যারা গার্ল আছে তাদের ক্ষেত্রে, ঠিক আছে? এটার একটা লম্বা এক্সপ্লেনেশন আছে, ওখানে যাচ্ছি না ডিপলি। তো যাই হোক, এখানে কি বলছে, কমন স্কুল হেলথ প্রবলেম অফ দ্য চিলড্রেন আর কি কি আছে, ডেফিনেটলি সেটা হচ্ছে আমরা অ্যান্সারগুলো দিই, একটু দ্রুত দ্রুত আগাই। এখানে হচ্ছে এ, হ্যাঁ, যারা এ বি দিচ্ছেন, অরিশা দিচ্ছেন, সোনিয়া সরকার দিয়েছেন, লামিয়া তাবাচ্চুম দিয়েছেন, তানজিল দিয়েছেন, এ বি দিয়েছেন। আচ্ছা, তাহলে দেখেন এখানে কি কি হওয়ার সম্ভাবনা আছে, স্কিন ইনফেকশন ডেফিনেটলি, বি হচ্ছে কি কমিউনিকেবল ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকবে ডেফিনেটলি, হাইপারটেনশন না, ডায়াবেটিস মেলাইটাস না, আর একটা হচ্ছে কি ই, সেটা হচ্ছে কি এই যে আপার রেসপিরেটরি ইনফেকশন। আচ্ছা, একই সাথে আমরা মনে রাখবো ইউটিআইও। ওকে, তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে এ বি এবং ই। সিলভি দিয়েছেন এ বি, হ্যাঁ প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওকে, কত নম্বর প্রশ্ন? হ্যাঁ 10 নম্বর প্রশ্ন চলে আসছে আমরা। কি বলছে, মেম্বারেন প্রোটিন অ্যাক্টস অ্যাজ, মেম্বারেন প্রোটিন কোনগুলা? মেম্বারেন প্রোটিন হচ্ছে সেল মেম্বারেনের সাথে লেগে থাকে যে প্রোটিনগুলা, অ্যাটাচ যে প্রোটিনগুলো আছে, সেই প্রোটিনগুলা কি কি কাজ করে? খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটা অবশ্যই মনে রাখেন। এগুলো কিন্তু বিএসসি দের কোশ্চেন। হ্যাঁ, ডান লিখেছেন সোনিয়া, থ্যাংক ইউ সো মাচ। যারা শেয়ার করেন নাই প্রত্যেকে একটু শেয়ার করে দেন, বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার করে দেন, সব জায়গাতে শেয়ার করে দেন, যাতে করে প্রত্যেকে অন্তত ক্লাসগুলো শেষ করতে পারে। ওকে, চম্পা দিয়েছেন এ বি ডি দিয়েছেন, এ বি ডি দিয়েছেন। আচ্ছা, এনজাইম হিসেবে কাজ করে, ভেরি গুড। ওকে, এরপরে হচ্ছে মুক্তা দিয়েছেন, মুক্তা সর্দার মণি এ বি ই দিয়েছেন, ই দিয়েছেন না, অক্সিজেন ই, অক্সিজেন পাসেস করে না, ঠিক আছে? এটা বিভিন্ন ধরনের মলিকিউল ট্রান্সপোর্ট করতে পারে, একটা সেল থেকে আরেকটা সেলের হচ্ছে সমন্বয় করতে পারে, সমন্বয় করে বিভিন্ন ধরনের মলিকিউলগুলো হচ্ছে ট্রান্সপোর্ট করে। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু অক্সিজেন ট্রান্সপোর্ট করে এটা না। ওকে, শিমু দিয়েছেন হচ্ছে এ বি দিয়েছেন, হ্যাঁ এখানে হচ্ছে স্ট্রাকচারাল এলিমেন্ট, ডেফিনেটলি এটা গঠনগত একটা উপাদান হিসেবে কাজ করে, ট্রান্সপোর্ট মলিকিউল করে ডেফিনেটলি, মেটাবলিক ফুয়েল হিসেবে কাজ করে না, আর একই সাথে হচ্ছে এনজাইম হিসেবে কাজ করে, এনজাইম এটা, ঠিক আছে? ওকে, এখানে হচ্ছে এ বি ডি দিয়েছেন, তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে এ বি এবং ডি। এখানে হচ্ছে হচ্ছে মেটাবলিক ফুয়েল হিসেবে কাজ করে না, একই সাথে এখানে অক্সিজেন পাস করে না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এখানে মেমব্রেন প্রোটিন কোনগুলা, যেগুলো হচ্ছে সেল মেমব্রেনের সাথে হচ্ছে যে প্রোটিন অ্যাটাচ থাকে সেটাকে বলা হচ্ছে মেমব্রেন প্রোটিন। মেমব্রেন প্রোটিনের কাজটা সে কোন একটা করে থাকে, সে স্ট্রাকচারাল এলিমেন্ট হিসেবে কাজ করে, সে ট্রান্সপোর্ট হিসেবে কাজ করে, সে হচ্ছে এনজাইম, ঠিক আছে? ওকে, 10-এর তাহলে উত্তর হবে কি? 10-এর অ্যান্সার হবে হচ্ছে এ বি এবং ডি। ওকে, ঠিক আছে, ফাতেমাতুজ জোহরা এ বি এবং হচ্ছে ডি হবে উত্তর। 11 নম্বর কোশ্চেন কি বলছে, জাংশনাল টিস্যু অফ হার্ডার, জাংশনাল টিস্যু কোনগুলা? জাংশনাল টিস্যু হচ্ছে সেই টিস্যুগুলা যেগুলা কি করে, আমাদের হার্টে ইলেকট্রিক ওয়েভ ক্রিয়েট করে, ঠিক আছে? তার মানে আমাদের ন্যাচারাল পেসমেকার কোনটা, কোনটা থেকে কোনটাতে যায়, টোটাল আপনার যে হচ্ছে ইলেকট্রিক ওয়েভ যেটা তৈরি হয়। দেখেন খুব সিম্পল ভাবে যদি বলি, যে আমরা কোনোভাবে কোনো একটা মেশিন যদি আপনি হচ্ছে স্টার্ট করতে চান, যেটা পাম্প করার কাজ করবে, ফর এক্সাম্পল যদি আপনি সাইকেলও হাওয়া দেন, তারপরে হাওয়া দিতে আপনাকে কি করতে হবে, প্রথমে পুশ করতে হবে, তাই না?
যে হচ্ছে ওই যে পাম্প মেশিনটা থাকে। তো এইটা পুশ করার ফলে পাইপ দিয়ে কিভাবে হাওয়া যাবে, কোনটার উপর ইফেক্ট ফেলবে, তারপরে কোথায় হাওয়া যাবে। তো ঠিক এই যে পুশ করা, আমাদের হার্টও কি করে সবসময় হচ্ছে পাম্পিং এর কাজ করতেছে, তাই না? তো এই যে পাম্পিং এর কাজটা করতেছে, হার্ট কি নিজে নিজে পাম্প করতেছে? হ্যাঁ, নিজে নিজে পাম্প করতেছে, তবে তার একটা ইলেকট্রিক ওয়েভ প্রয়োজন হয়। তো এই ইলেকট্রিক ওয়েভটা তৈরি করে কে? সেটা হচ্ছে পেসমেকার। পেসমেকার একটা হচ্ছে ন্যাচারাল পেসমেকার আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল পেসমেকার। আমাদের অলরেডি হার্টে এক ধরনের হচ্ছে ন্যাচারাল পেসমেকার আছে, যেটা কি করে, যেটা সবসময়ের জন্য ইলেকট্রিক ওয়েভ তৈরি করতেছে। যদি কোনোভাবে এই ন্যাচারাল পেসমেকারটা ডিস্ট্রয় হয় বা যদি এর কার্যক্ষমতা কমে যায়, তাহলে সেই ক্ষেত্রে আর্টিফিশিয়াল পেসমেকার ইউজ করতে হয়। সো এখানে কোন যে এখানে জাংশনাল টিস্যুগুলো আছে, যেগুলা এই হচ্ছে কি করছে, যে এই ইলেকট্রিক ওয়েভগুলো তৈরি করছে। তাহলে এখানে মিমি ইসলাম দিয়েছেন হচ্ছে এসি দিয়েছেন, এস এ নোট দিয়েছেন, এভি নোট দিয়েছেন, আর একটা হচ্ছে পার্কিন্স ফাইবার, পার্কিন যে তন্তু। হ্যাঁ, আচ্ছা, এসি দিয়েছেন। ইমা খানম ইমা দিয়েছেন হচ্ছে এ বি। করোনারি সাইনাস কি করে? করোনারি সাইনাস হচ্ছে সুপ্রিয় ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা এন্ড করোনারি সাইনাস। তিনটা হচ্ছে হার্টে ব্লাড ফ্রিয়ে নিয়ে আসে। একটা হচ্ছে সুপ্রিয়র যেটা, সেটা উপরের, ইনফেরিয়র যেটা সেটা নিচের, আর করোনারি সাইনাস হার্টের নিজস্ব যে ব্লাডগুলো আছে সেগুলো আবার পরিশুদ্ধ করার জন্য হার্টের মধ্যে নিয়ে আসে। এই তিনটা কাজ করে হচ্ছে ব্লাড নিয়ে আসার জন্য। তো করোনারি সাইনাস এখানে দিলেন কেমনে আপনি? ওকে, এসি দিয়েছেন, এ হচ্ছে এ দিয়েছেন সাইনাট্রিয়াল নোট, হচ্ছে অ্যান্টিভেন্ট্রিকুলার নোট, এভিএসি। একই সাথে আরো একটা আছে পালমোনারি ট্রাঙ্ক, এটার সাথে আসছে না। আর একটা আছে কি এসিই, আর একটা হচ্ছে কি পার্কিন্স ফিভার। ঠিক আছে, পার্কিন্স ফাইবার বা পার্কিন্স তন্তু যেটাকে বলা হয়। ঠিক আছে, এই তিনটা হচ্ছে কিন্তু আপনার কি, এটা হচ্ছে জাংশনাল টিস্যু। ওকে, তাহলে এটার উত্তরটা কি? এটার উত্তরটা হচ্ছে এ সি আর একটা হচ্ছে ই। সঠিক উত্তর হচ্ছে এ সি এবং ই। ওকে, পরের কোশ্চেনে চলে আসি আমরা। ও এখানে দেওয়া আছে, দেখেন এখানে কি বলছে, সাইনোয়াট্রিয়াল নোট, অ্যান্টিভেন্ট্রিকুলার নোট, বান্ডেল অফ হিন্স, আর একটা হচ্ছে পার্কিন্স ফিভার। এই যে বান্ডেল অফ হিন্সটা এখানে মনে রাখেন। ঠিক আছে, এই যে দেখেন আপনার কোথা থেকে, এখান থেকে আরো অনেক ডিপলি কোশ্চেন আসে যখন আপনাদেরকে পড়াবো কার্ডিওভাস্কুলার সিস্টেম। আমি খুব ডিপলি টপিকটা আপনাদেরকে পড়াবো ইনশাআল্লাহ। এখান থেকে আপনি 3 থেকে 4টা পর্যন্ত প্রশ্ন পান। আপনি এই একটা টপিকের উপরে থেকে 3 থেকে 4টা পর্যন্ত প্রশ্ন শুধু একটা টপিকের উপরে থেকেই পান আপনি। ওকে, তাহলে হবে হচ্ছে কি এ সি এবং ই। হ্যাঁ, ওকে, এ সি লামিয়া তাবাসসুম দিয়েছেন এসি, নট অনলি এসি বাট অলসো ই। ঠিক আছে, আর একই সাথে যদি বান্ডেল অফ ইন্স থাকতো তাহলে এটাও কিন্তু হতো। ওকে, তাহলে এখান থেকে অনেক ডিপ কোশ্চেন আসে, সেটা হচ্ছে কি, পরের কোশ্চেনে চলে আসি। পরের কোশ্চেন কি বলছে, দ্য পার্ট অফ দ্য বাইলারি ট্রি। বাইলারি ট্রির পার্টগুলা কি কি? দেখেন এখানে বলছে দ্য পার্ট অফ দ্য বাইলারি ট্রি। বাইলারি ট্রির পার্টগুলা কি কি? প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন। গল ব্লাডার, যেখানে হচ্ছে কি লিভার থেকে স্মল ইন্টেস্টাইন পর্যন্ত বাইল নিয়ে যাওয়ার, যে বাইল নিয়ে যাওয়ার জন্য যে ট্রাকগুলো ইউজ হয়, বা যে ট্রি, এখানে কোন কোন জিনিসটা ইউজ হচ্ছে, পার্টগুলো কোন কোন? এখানে বলছে কি যে গল ব্লাডার, প্যানক্রিয়াটিক ডাক্ট, সিস্টিক ডাক্ট, হেপাটিক লোবিউল, আর একটা হচ্ছে কি কমন বাইল ডাক্ট। প্রত্যেকে এটার উত্তর করে ফেলবেন। 12 দিয়েছেন, এ বি দিয়েছেন, এ ই দিয়েছেন, আচ্ছা এ দিয়েছেন, ই দিয়েছেন, আচ্ছা এ বি ই দিয়েছেন, একজন দিয়েছেন বি এবং ই। আর কেউ কি কিছু দিবেন? আচ্ছা এই দিয়েছেন, ডাইরেক্ট 2টা দিয়েছেন, এ আর চম্পা। প্রত্যেকেই প্রশ্নটা ঠিক করে নিয়েন, প্রত্যেকেই প্রশ্নটা ঠিক করে নিয়েন, প্রত্যেকেই যারা আছেন প্রত্যেকেই বইয়ের মধ্যেও প্রশ্নটা ঠিক করে নিয়েন। দেখেন কি বলছে এখানে, একটা হচ্ছে এই টোটাল হচ্ছে দেখেন যে বাইল ডাক্টটা আছে, বাইল নিয়ে যাওয়ার জন্য কোন কোন ডাক্টগুলো এখানে কাজ করে, একটা হচ্ছে সিস্টিক ডাক্ট। ঠিক আছে, তাহলে এটার সাথে সম্পৃক্ত কি সি। আমরা অ্যান্সারগুলো একটু দেখে নিই। একটা হচ্ছে কি পাইলাম, সি পাইলাম। আচ্ছা, এরপর বলছে কমন হেপাটিক ডাক্ট। ঠিক আছে, নট কমন হেপাটিক লোবিউল, এখানে হেপাটিক ডাক্ট, তাহলে ওটা হচ্ছে না। কমন বাইল ডাক্ট, তাহলে কি কমন বাইল ডাক্ট, সি পাইলাম, ই পাইলাম। আচ্ছা, এরপরে কি বলছে, প্যানক্রিয়াটিক ডাক্ট, রাইট, প্যানক্রিয়াটিক ডাক্ট, বি পাইলাম। এরপরে কি বলছে দেখেন, এই যে হচ্ছে যে হেপাটোইনক্রিটিক অ্যাম্পুলা ভার্টা, এখানে আসছে না, এটা যেহেতু নেই। আর একটা আসে কি আমাদের গল ব্লাডার, তাহলে হচ্ছে এই প্রশ্নটার উত্তর এ বি সি ই। ঠিক আছে, এ বি সি ই, এখানে গল ব্লাডার, প্যানক্রিয়াটিক ডাক্ট, সিস্টিক ডাক্ট এবং হেপাটিক লোবিউল না, আর একটা হচ্ছে কমন বাইল ডাক্ট। তাহলে কি এখানে সঠিক উত্তর হবে হচ্ছে এ বি সি ই। প্রত্যেকে ঠিক করে নিলেন, এ বি সি ই। তাহলে কোন কোন ডাক্টগুলো এখানে কাজ করে? তাহলে দেখেন এ বি সি ই এটার সাথে সম্পৃক্ত কোনগুলা, পার্ট অফ, এই যে পার্টস অফ বাইলারি ট্র্যাক্ট। ঠিক আছে, বা বাইলারি ট্রি। বাইলারি ট্রির পার্টটা কি কি, আপনারা এইটার আরো ডিটেলস দেখতে পাবেন আপনার ইউটিউবে সার্চ দিয়ে, বা যে কোনো হচ্ছে গুগলে সার্চ দিয়ে, এটা খুব সুন্দরভাবে ডাক্টগুলার আরো বিস্তারিত দেখতে পারেন। ওকে, মুক্তা সর্দার দিয়েছেন, এ ই দিয়েছেন,
এ ই বি সি, ঠিক আছে। শুধুমাত্র এখানে ফলস হবে কোনটা? ফলস হবে হচ্ছে এই যে এটা, এটা ট্রু, এটা ট্রু, এটা ট্রু এবং এটা হচ্ছে কি ট্রু। দে আর পার্ট অফ বাইনারি ট্রি, ঠিক আছে। ওকে, ক্লিয়ার? ঠিক করে নিয়েন প্রত্যেকেই। আমাদের এখানে হচ্ছে কত নম্বর কোশ্চেন? 12, এ বি সি ই। ওকে, এটাও কারেকশন করে দিলাম, কারেকশন করে নিলাম, ঠিক আছে। কাজী জাহান দিয়েছেন হচ্ছে এ বি সি দিয়েছেন, এ বি সি ই, ভেরি গুড। এ বি সি দিয়েছেন আফসানা ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। বাকিরা একটু দ্রুত কমেন্ট করে ফেলেন এ বি সি। ওকে, 13 নম্বর কোশ্চেনে চলে আসি আমরা। 13 নম্বর কোশ্চেন কি বলছে? দ্য কজেস অফ পলিউরিয়া। ওকে, পলিউরিয়ার কারণগুলা কি কি? একটু দ্রুত কমেন্ট করে ফেলেন। অলিগোরিয়া, পলিউরিয়া। পলিউরিয়া মিন্স হচ্ছে মূত্রবর্ধক, মূত্র বেশি হওয়া, সেভার হচ্ছে ইউরিনেশন। তো এখানে বলছে কি কারণগুলা কি কি? এক্সেসিভ ফ্লুইড ইনটেক, ডায়াবেটিস মেলাইটাস, নেফ্রোটিক সিনড্রোম, ডায়াবেটিস ইনসিপিডাস, আর একটা হচ্ছে কি অ্যাকুয়েট গ্লোমেরুলাস নেফ্রেটাইটিস। প্রত্যেকে দ্রুত অ্যান্সার করে ফেলবেন, 13 উত্তর দিয়ে ফেলবেন ঝড়ের মতো, একদম ঝড়ের মতো উত্তর দিবেন। একটা কমন কোশ্চেন, 13 উত্তর কি হবে? প্রত্যেকে একটু দ্রুত অ্যান্সার করে ফেলেন। 13 উত্তর কি কি হবে? 13 উত্তর কি হবে? প্রত্যেকে দ্রুত কমেন্ট করে ফেলেন 13 উত্তর কি হবে। এ বি সি দিচ্ছেন, হ্যাঁ বিসিডি দিবি, কি দিচ্ছেন বিসিডি, উত্তর দিবেন হচ্ছে কত নাম্বারে দিচ্ছেন সেটা অনুযায়ী। 13 হচ্ছে বি এ বি ডি দিয়েছেন চম্পা, ফারজানা দিয়েছেন এ বি ডি, এ বি ডি। ওকে, বাকিরা একটু দ্রুত অ্যান্সার করে ফেলেন। শামিমা সুলতানা সুমি দিয়েছেন এ বি ই, এ বি অ্যান্ড ই। এনটি গ্লোমেরুলার নেফ্রোটাইটিস, অ্যাকুয়েট গ্লোমেরুলার নেফ্রোটাইটিসের জন্য মূত্রবর্ধক হয়। নেফ্রন, শোনেন, নেফ্রন থেকে আসছে নেফ্রোটাইটিস, তাই না? তো নেফ্রনের কাজ হচ্ছে কি, খুব ক্লিয়ারলি আমরা প্রত্যেকে জানি যে নেফ্রন হচ্ছে যেখানে আপনার মূত্রটা ফিল্টারেশন করা তার প্রধান কাজ থাকে, তাই না? তো নেফ্রোটাইটিস, তো যদি আপনার নেফ্রোটাইটিস হয়, মানে ইনফ্লামেশন অফ নেফ্রিটিস বা ওখানে কোনো ধরনের প্রবলেম যদি হয়, তো সেই ক্ষেত্রে কি হবে না যে পলিউরিয়া, অতিরিক্ত মূত্র বদ্ধ হয়ে যাবে না। মূত্র বদ্ধ কখন হবে? যখন আপনি, এটা খুব কমন, সেটা হচ্ছে যদি আপনি অতিরিক্ত পানি খান, হ্যাঁ, এক্সেসিভ ফ্লুইড ইনটেক করেন, অতিরিক্ত পরিমাণের ফ্লুইড যদি খান তো ডেফিনেটলি আপনার প্রস্রাব বাড়বে। ডায়াবেটিস মেলাইটাস আমরা প্রত্যেকে জানি এটা মূত্রবর্ধক, আর একই সাথে ইনসিপিডাসও হচ্ছে কি মূত্রবর্ধক। তার মানে কি এই দুইটার কারণেই কিন্তু বেশি পরিমাণে হচ্ছে প্রস্রাব হয়, তাই না? সেটা হচ্ছে পলিউরিয়ার মেইন কজেস। তাহলে এখানে তিনটা, এ বি অ্যান্ড ডি যারা দিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন। এ বি ডি দিয়েছেন সোনিয়া, লামিয়া তাবাচ্চুম দিয়েছেন এবিডি, সিএলএস এবিডি, এসিডি, বিসিডি দিয়েছেন, বুঝি নাই। ওকে, আফসানা দিয়েছেন হচ্ছে এবিডি দিয়েছেন, এবিডি এবিডি এবিডি, সঠিক উত্তর দিচ্ছেন যারা এবিডি দিচ্ছেন। পরের প্রশ্ন চলে আসি আমরা, 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন কি বলছে? কমন টেস্ট টু ডায়াগনোসিস সার্ভাইকাল ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সারের জন্য কোন কোন টেস্টগুলো করা হয়ে থাকে? সার্ভাইকাল ক্যান্সারের জন্য কোন কোন টেস্ট করা হয়ে থাকে? সার্ভাইকাল ক্যান্সারের জন্য কোন কোন টেস্ট করা হয়ে থাকে? নির্ণয় করার জন্য কোন কোন টেস্ট করা হয়ে থাকে? প্রত্যেকে ম্যামোগ্রাফি, ভায়া টেস্ট, সিরাম ইলেক্ট্রোলাইট, প্যাপসিমার টেস্ট, আর একটা হচ্ছে সিরাম বিলিরুবিন। প্রত্যেকে একটু দ্রুত কমেন্ট করে ফেলেন যে এখানে হচ্ছে এই সিরাম বিলিরুবিন নিয়ে কিন্তু সেদিন আমি অনেক সময় আলোচনা করছিলাম, মানে আপনাদের কোন ক্লাসে বলতেছিলাম মনে নাই, মেবি পেইড বেজে। আচ্ছা, সিরাম বিলিরুবিন কিসের জন্য টেস্ট করা হয়, কোন টেস্টের জন্য ইউজ করা হয়? সিরাম ইলেক্ট্রোলাইট কিসের জন্য ইউজ করা হয়? এখানে ওভারঅল হচ্ছে কোনটার জন্য কোন টেস্টটা করা হয়? ম্যামোগ্রাফি, ভায়া টেস্ট, সিরাম ইলেক্ট্রোলাইট, প্যাপসিমার টেস্ট, আর একটা হচ্ছে সিরাম বিলিরুবিন। প্রত্যেকে দ্রুত কমেন্ট করে ফেলেন। বিডি দিয়েছেন, বিডি, ভায়া টেস্ট আর হচ্ছে কি প্যাপসিমার টেস্ট। আচ্ছা, ওকে, ম্যামোগ্রাফিও কিন্তু ক্যান্সার ডিটেকশনের জন্য করা হয়ে থাকে, তবে ব্রেস্ট ক্যান্সার, তাই না? আমরা জানি ম্যামোগ্রাফি করা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, উত্তর হচ্ছে না। ভায়া টেস্ট সঠিক উত্তর, সিরাম ইলেক্ট্রোলাইট না। এখানে পেপসিমার টেস্ট সঠিক উত্তর, সিরাম বিলিরুবিন না। সো এই প্রশ্নের উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে বি এবং ডি। উত্তর হচ্ছে বি এবং ডি। যারা যারা বি এবং ডি দিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন। শিমুল ইসলাম দিয়েছেন এ বি না, এ হচ্ছে ম্যামোগ্রাফি করা হয়, বাট এখানে বলে দিচ্ছে যে সার্ভাইকাল ক্যান্সার ডিটেকশনের জন্য, ঠিক আছে, সার্ভাইকাল ক্যান্সার ডায়াগনোসিস করার জন্য। সো এখানে কিন্তু আপনি আর ম্যামোগ্রাফি নিতে পারবেন না, কারণ হচ্ছে কি ম্যামোগ্রাফি হচ্ছে ব্রেস্ট ক্যান্সার ডিটেকশনের জন্য বা ডায়াগনোসিস করার জন্য করা হয়ে থাকে, ঠিক আছে। ওকে, তাহলে পপি সাজ্জাল দিয়েছেন বিডি, আর ওকে শামিমা সুলতানা সুমি দিয়েছেন বিডি, সঠিক উত্তর দিয়েছেন। আন্তি চাকমা দিয়েছেন হচ্ছে বি, এ বি, এ হবে না এই জন্য, ঠিক আছে। যদিও ম্যামোগ্রাফি ক্যান্সার ডিটেকশনের জন্য ডায়াগনোসিসের জন্য করা হয়ে থাকে, তবুও সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। সো এখানে যেহেতু আপনাকে বলে দিচ্ছেন যে সার্ভাইকাল ক্যান্সারের জন্য, তাহলে সেই ক্ষেত্রে হবে হচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে ভায়া টেস্ট এবং পেপসিমার টেস্ট। আচ্ছা, প্রত্যেকে একটু ঠিক করে নিয়ে নেবেন, যারা ভুল করছেন তারা আবার কমেন্ট করবেন, ঠিক আছে।
প্রত্যেকে হচ্ছে একটু কমেন্ট আবার হচ্ছে কমেন্ট করবেন, যারা ভুল করছেন তারা আবার কমেন্ট করবেন, ঠিক আছে? কি কমেন্ট করবেন? বি এবং ডি সার্ভাইকেলের জন্য। আর যদি এখানে থাকতো যে শুধুমাত্র এখানে ডায়াগনোসিস অফ ক্যান্সার যদি থাকতো, সেই ক্ষেত্রে যদি সার্ভাইকাল উল্লেখ না থাকতো, তখন কিন্তু আপনি আবার এই ক্ষেত্রে ম্যামোগ্রাফি নিতে পারতেন, ঠিক আছে? তো এই প্রশ্নের জন্য যেহেতু এখানে সার্ভাইকাল ক্যান্সার আছে উল্লেখ করে দিছে, সো এখানে কিন্তু আর ম্যামোগ্রাফি হচ্ছে না, ব্রেস্ট ক্যান্সার ডিটেকশনের জন্য না। ওকে ওকে, প্রত্যেকেই কমেন্ট করতেছেন, অনেকেই মেসেজ করতেছেন পেজে, আমি তো ক্লাসে আছি। দেখুন আমাদের বুক প্রাইস হচ্ছে 1750। এখানে এর মধ্যে হচ্ছে আপনার কুরিয়ার চার্জ সহ। আর আমরা এখন থেকে যারা বই নিচ্ছে তাদের হচ্ছে সরাসরি আমরা হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে এই কিছু কুরিয়ার জটিলতার কারণে সরাসরি যেন হোম ডেলিভারি চলে যায়। এরপরে হচ্ছে যদি এক্সাম ব্যাচ, এক্সাম প্লাস বুক, ঠিক আছে, এক্সাম প্লাস বুক হচ্ছে 2025 টাকা। আচ্ছা, আর আরেকটা হচ্ছে আমাদের ফুল কোর্স, আর একটা হচ্ছে আমাদের ফুল কোর্স যেটা হচ্ছে 3500 টাকা। এখানে ফ্যাসিলিটিসের শেষ নাই। এরপরে এখানে আসবে হচ্ছে সাজেশন ক্লাস, যেটা হচ্ছে সাজেশন ব্যাচ তৈরি হবে একটা, সেটাও এদের জন্য ফ্রি, সেটাও ফ্রি থাকবে। এরপরে হচ্ছে ফাইনাল টেস্ট থাকবে, তাও ফ্রি। এরা এই ব্যাচটা যারা ফুল কোর্স কিনছেন এরা শেষের দিকে যে বুঝতে পারবেন যে এই কোর্সটার কত হচ্ছে ভ্যালুয়েবল এটা, ঠিক আছে? এটা আপনারা আরো পরে বুঝতে পারবেন। যারা এক্সাম দিচ্ছেন তারা বুঝতে পারবেন, হিউজ পরিমাণ এক্সাম পাবেন। আপনাদের জন্য প্রয়োজনে এই ব্যাচে কিছু একটা রাখবে এক্সট্রা, যাতে করে এই ব্যাচটা একটু কিছু ভালো কিছু পায়। অথবা যখন এই সাজেশন ব্যাচটা হবে, তো সাজেশন ব্যাচে অন্তত এদের জন্য একটা বিগ ডিসকাউন্ট থাকবে, যারা হচ্ছে যাদের কাছে বই থাকতেছে, যারা বই কিনে ফেলতেছে, যারা এক্সাম ব্যাচে আছে, এদের জন্য একটা আমরা বিগ ডিসকাউন্ট রাখবো ইনশাল্লাহ। আর বুক অলওয়েজ এটা আপনি যে কোনো সময় ক্রয় করতে পারেন, বই আপনি 3টা বই কিনে নিতে পারেন, ঠিক আছে? ওকে, এরপরের প্রশ্ন চলে আসি আমরা 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন কি বলছে? হরমোনস সিক্রেটেড ফ্রম অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে কোন কোন হরমোনগুলো নিঃসৃত হয়? এফএসএইচ ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন, এখানে বলছে অক্সিটোসিন হরমোন, আর একটা হচ্ছে গ্রোথ হরমোন জিএইচ গ্রোথ হরমোন, আর আরেকটা হচ্ছে অ্যান্টিডায়ারেটিক হরমোন, আর আরেকটা হচ্ছে থাইরক্সিন হরমোন। প্রত্যেকে একটু দ্রুত কমেন্ট করে ফেলেন, খুব কমন একটা কোশ্চেন কিন্তু, এবং ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, একই সাথে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, একই সাথে কমন কোশ্চেন। ওকে, প্রত্যেকে একটু দ্রুত কমেন্ট করে ফেলেন যে টেস্টগুলো কেমন, এইগুলা দেখাইতে গেলে আবার ওই যে এই মানে এইভাবে আপনাকে দেখাইতে হবে। দেখুন, যে যদি ওইটা আলাদা করে দেখাইতে হয় তাহলে এখানে আপনাকে দেখাইতে হবে আলাদা করে যে প্যাপ টেস্ট কিভাবে করায়, কেননা একটা একটা টেস্ট তো দেখেন এখানে প্যাপ টেস্ট কিভাবে করায়, যদি এটাকে আপনি দেখতে যান আলাদা করে, তো সেই ক্ষেত্রে এই যে কিভাবে করতেছে দেখেন, এর প্রসিডিউর গুলা কি কি, আসলে এইগুলা দেখতে গেলে এগুলো হচ্ছে আপনি আরো ভালো হবে কি জানেন, যদি হচ্ছে আপনি সরাসরি ইউটিউবে এগুলো দেখেন। যেরকম দেখেন এখানে যদি আমরা আসি যে ভিডিওর মধ্যে, তাহলে দেখবেন যে আপনি কিভাবে টেস্টগুলো করতেছে, এগুলো কিন্তু এখানে ডিটেইল আছে আর এগুলোর মধ্যে আর কি। তো এগুলা নিয়ে তো যেহেতু আমাদের আলোচনার বিষয় না, সো আমরা ওগুলো নিয়ে আলোচনা করতেছি না, আমরা ডাইরেক্ট আমাদের পড়ালেখায় ফিরে আসি। ওকে ওকে, তো এখানে কি বলছে দেখেন, হরমোন সিক্রেটেড ফ্রম অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে কোন কোন হরমোনগুলো এখানে নিঃসরণ হয়ে থাকে? 15 এসি দিয়েছেন, এ সি ই। ওকে, বাকিরা একটু দিয়ে ফেলেন এসি। এখানে আমরা প্রত্যেকেই জানি এটা হচ্ছে কি যে পোস্টেরিয়র, এটা পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। এখানে আমরা জানি অ্যান্টিডায়ারেটিক হরমোন পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, তাই না? তাহলে এখানে ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন, গ্রোথ হরমোন, থাইরক্সিন হরমোন, তিনটাই হচ্ছে কি, তিনটাই হচ্ছে অ্যান্টেরিয়র। তাহলে এর উত্তরটা কি হবে? এ এ সি আর আরেকটা হচ্ছে ই, ঠিক আছে? হ্যাঁ, এর উত্তরটা হবে হচ্ছে কি এ সি এবং ই। তাহলে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে কোন কোন হরমোন নিঃসরণ হয়? ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন, গ্রোথ হরমোন এবং থাইরক্সিন হরমোন, ঠিক আছে? আরো যে যে হরমোনগুলো আছে আপনাদের বইয়ে দেখেন, আমি যদি এইটা একটু দেখে আপনাদের 220 পেজ, মানে কিভাবে এটা পড়বেন আপনি আসলে আর কি। এই যে আপনাদের এখানে দেখেন প্রত্যেকটা এই যে হচ্ছে
এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে প্রত্যেকটা জিনিস কিভাবে একদম টপিক ওয়াইজ প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে দেওয়া, এখানে পিটুইটারি গ্ল্যান্ড থেকে কি নিঃসরণ হচ্ছে, ঠিক আছে। এরপরে দেখেন এখানে প্রত্যেকটা জিনিস একদম খুব ডিটেইলি এই জিনিসগুলো এখানে আলাদা আলাদা করে টপিক ওয়াইজ এখানে প্রত্যেকটা প্রশ্ন এইভাবে ডিটেইলি দেওয়া, যাতে করে আপনি এগুলো পড়লে কিন্তু আপনার এক জায়গাতে সবকিছু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। পিটুইটারি গ্ল্যান্ড, অ্যান্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি থেকে কোনটা কোনটা নিঃসরণ হয়, এখানে খুব ডিটেইলি এগুলো দেওয়া আছে আপনাদের। এগুলো অন্তত আপনারা একদম সিরিয়ালি পড়বেন। দেখেন আমি একটা সিম্পল জিনিস, আমি কেন বলছি যে এই বইটা আপনাকে পড়তে হবে বা আপনি পড়বেন, আমি আপনাকে এটা হচ্ছে দেখেন মাইন্ড ম্যাপিং কিভাবে হয়। দেখেন আমি এখানে কয়েকটা শব্দ লিখি, আপনাদের একটা জাস্ট মানে বলতে বলতে একটা টেস্ট করে ফেলি। দেখেন আমি লিখলাম বই, বই, বৃষ্টি, খাতা, ছাতা, পানি, আর একটা হচ্ছে কলম, কলম। তো দেখেন আমি এইভাবে পড়লাম, ঠিক আছে। আমি কি বললাম, জাস্ট আপনি 10 সেকেন্ড এটা পড়েন, বই, বৃষ্টি, খাতা, ছাতা, পানি, কলম, ঠিক আছে। আপনি জাস্ট এইভাবে বই, বৃষ্টি, খাতা, ছাতা, পানি, কলম। আপনার কয়টা মনে থাকে এবার নিজে বলেন। বই, বৃষ্টি, খাতা, ছাতা, পানি, কলম, কিছু বাদ গেছে? হ্যাঁ, যে দেখেন বই, বৃষ্টি, খাতা, ছাতা, পানি, কলম, ঠিক আছে। এইবার দেখেন এইভাবে আপনি পড়লেন, তো একটা গবেষণায় দেখা যাচ্ছে যে এইভাবে না পড়ে যারা এই জিনিসগুলোর সাথে কোনো কিছুর সাথে কানেক্ট করে দেয় অথবা যারা সিরিয়ালি পড়ে, সিরিয়ালি বলতে কেমন, দেখেন এর সাথে সম্পর্ক কি, আমি যদি বলি বই, খাতা, কলম, ঠিক আছে। আর আরেকটা ভাবে লিখলাম, দেখেন বৃষ্টি, বৃষ্টির সাথে সম্পৃক্ত কি, ছাতা, ছাতা, আর এর সাথে সম্পৃক্ত কি আরেকটা হচ্ছে পানি। তাহলে দেখেন বৃষ্টি, পানি, ছাতা, তাহলে বৃষ্টি হলে পানি হবে, ছাতা ধরতে হবে। আর দেখেন বই, খাতা, কলম, দেখেন বই, খাতা, কলম একটার সাথে একটা সম্পৃক্ত। আপনি আপনার ব্রেন এইটা যতক্ষণ মুখস্থ এলোমেলো ভাবে যতক্ষণ মুখস্থ না করতে পারছে, দেখা যাচ্ছে যে গবেষণায় বলছে যে এইটা যদি মুখস্থ করতে 1 মিনিট সময় লাগে, বা এখানে ধরা হচ্ছে যদি 30 সেকেন্ড সময় লাগে, তো এইটা মুখস্থ করতে তার 10 সেকেন্ডও সময় লাগে না, মানে 3/1 টাইম লাগে। তো আপনার প্রত্যেকটা পড়া যদি আপনি এইভাবে সাইন্টিফিক্যালি এগুলো হচ্ছে আপনি সাজিয়ে পড়তে পারেন, তাহলে সেটা হবে আপনার জন্য একটা মাইন্ড ম্যাপিং এবং আপনার জন্য হবে একটা হচ্ছে মাইন্ড ব্লোয়িং একটা স্টাডি। তো এইগুলাকে বলা হচ্ছে স্মার্ট স্টাডির মধ্যে পড়বে তখন। তো এই বইটা কিন্তু ঠিক এই স্ট্র্যাটেজি মেনটেন করা, যাতে করে আপনি সবকিছু এক জায়গাতে পান, আপনি যে জিনিসটা পড়বেন সেই জিনিসটা যেন আপনি এক জায়গাতে গোছানো ভাবে পান, যাতে ওই পড়াটা পড়তে যে অন্য 10টা কোথাও খোঁজা না লাগে, সরাসরি আপনি একটা জায়গা থেকে যেন এটা কমপ্লিট করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে পড়ার স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি আপনি মেনটেন করবেন যেখানেই পড়েন যেভাবেই করেন, ঠিক আছে। ওকে, কত নম্বর প্রশ্ন তাহলে? এই প্রশ্ন আমরা জানি এটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসরণ হয়, অ্যান্টিডায়ারেটিক হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসরণ হয়ে থাকে। তাহলে এটা সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে এ, সি এবং ই। ওকে, 15 নম্বর কোশ্চেন শেষ। আমরা 16 নম্বর কোশ্চেনে চলে আসি। 16 নম্বর প্রশ্ন কি বলছে, অ্যান্টিজেন অফ এবিও ব্লাড গ্রুপ আর। এবিও ব্লাড গ্রুপের অ্যান্টিজেন গুলো কি? দেখেন এখানে কোনগুলা, এখানে কি বলছে তাহলে দেখেন, এখানে বলছে প্রেজেন্ট, প্রেজেন্ট সিন্স বার্থ, এটা হচ্ছে জন্মের সময় থেকে থাকে। আর একটা হচ্ছে কি বলছে ফাউন্ড ইন প্লাজমা, প্লাজমাতে এটা খুঁজে পাওয়া যায়। একটা বলছে পলিস্যাকারাইড ইন নেচার, পলিস্যাকারাইড ওই যে কার্বোহাইড্রেট থেকে আছে, মনোস্যাকারাইড, পলিস্যাকারাইড, ডাইস্যাকারাইড থেকে, ঠিক আছে। আচ্ছা পলিস্যাকারাইড যেখানে এখানে হিউজ পরিমাণে এখানে কার্বোহাইড্রেট একটা ব্যাপার আছে, তো এটা সম্পৃক্ত থাকতে পারে। ফাউন্ড ইন দা আরবিসি মেমব্রেন, এটা হচ্ছে আরবিসি মেমব্রেনে পাওয়া যায়। আর এটা হচ্ছে প্রোটিন ইন নেচার, এটা নেচারে প্রাকৃতিকভাবে এটা প্রোটিন আকারে থাকে। রাজ নমস্কার দিয়েছেন, নমস্কার দাদা। ওকে, আমাদের ক্লাসে আপনাকে স্বাগতম। প্রত্যেকে লাইভটা শেয়ার করে দেন। একই সাথে হচ্ছে পড়াগুলো আপনি স্ট্র্যাটেজি মেনটেন করে একটা সুন্দরভাবে পড়ালেখা করেন। হজবরলা পড়ালেখা করে আসলেই বেশি দূর আগানো সো টাফ, সো টাফ। সিলভিয়া হচ্ছে এসিডি দিয়েছেন, 16 দিয়েছেন হচ্ছে ফারজানা এসিডি দিয়েছেন, এসিডি দিয়েছেন। ওকে, সেভার হেডেকের জন্য একটু দ্রুত শেষ করে দিচ্ছি ক্লাস, অনেকের অ্যান্সার নিতাম তবে আমরা শর্ট করে ফেলতেছি, কিন্তু একটু দ্রুত উত্তর দিয়ে ফেলেন। এসিডি দিয়েছেন 16, এসিডি, 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 সৌরভ ইঞ্জিরা, ওকে হ্যাঁ আদাব। ওকে, তাহলে এখানে হচ্ছে আপনাদের সঠিক উত্তর এটা কি আসছে দেখি, প্রেজেন্ট সিন্স বার্থ, হ্যাঁ বার্থ থেকেই থাকবে। এরপরে ফাউন্ড ইন প্লাজমাতে খুঁজে পাওয়া যাবে না, পলিস্যাকারাইড ডেফিনেটলি কার্বোহাইড্রেটের সম্পৃক্ত, সো এখানে সি থাকবে। আর একটা হচ্ছে ফাউন্ড, আচ্ছা কি কি থাকছে দেখেন, ফাউন্ড ইন দা আরবিসিস মেমব্রেন, হ্যাঁ এখানে হচ্ছে ডি। আর এখানে কি প্রোটিন ইন নেচারে, কিন্তু না, এটা হচ্ছে প্রকৃতি কি নট ইন প্রোটিন নেচার, ঠিক আছে। এসিডি যারা দিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন কিন্তু।
এ সি এবং ডি। তাহলে এটা সঠিক উত্তর হবে হচ্ছে এ সি ডি। এ সি ডি দিয়েছেন রাসেল, তিশা দিয়েছেন হচ্ছে এ সি ডি দিয়েছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা পরের প্রশ্নে চলে আসি। 17 নম্বরে কি বলছে দেখেন, উইচ অফ দ্য ফলোইং ডিজিজ আর ইরিডিকেটেড, নির্মূল হয়ে গেছে, নির্মূল হয়েছে, নির্মূল হয়েছে, নির্মূল হয়েছে কোন কোন, নির্মূল হয়েছে কোন কোন রোগ? প্রত্যেকে একটু দ্রুত কমেন্ট করে ফেলেন। নির্মূল হয়েছে কোন কোন রোগ? প্রত্যেকে একটু দ্রুত কমেন্ট করে ফেলেন। নির্মূল হয়েছে কোন কোন রোগ? নির্মূল হয়েছে কোন কোন রোগ? 17 নম্বর কোশ্চেনে আছি আমরা। 17 নম্বর কোশ্চেন, নির্মূল হয়েছে কোন কোন রোগ? চিকেন পক্স, স্মল পক্স, মিজেল, পলিওমাইলিটিস, আর একটা হচ্ছে কি, পলিওমাইলিটিস, আর একটা হচ্ছে রুবেলা। প্রত্যেকে একটু দ্রুত কমেন্ট করে ফেলেন। 17 নম্বর কোশ্চেন কি হবে? এ বি সি ডি দিয়েছেন, বি সি ডি দিয়েছেন 17 নম্বর, বি সি ডি দিয়েছেন, বি সি ডি দিচ্ছেন, এ সি ডি দিচ্ছেন, এ সি ডি দিচ্ছেন। বাকিরা একটু অ্যান্সার করে ফেলেন। চিকেন পক্স, গুটি বসন্ত, আচ্ছা। স্মল পক্স, আচ্ছা। আর একটা হচ্ছে কি, গুটি বসন্ত। চিকেন পক্স, স্মল পক্স, মিজেল, পলিওমাইলিটিস, আর একটা হচ্ছে রুবেলা। প্রত্যেকে একটু দ্রুত কমেন্ট করে ফেলবেন এটা সঠিক উত্তর কি হবে। ওকে, বি সি ডি দিচ্ছেন, বি সি ডি দিচ্ছেন। এই প্রশ্নটা দেখেন, এটা তো উত্তর আসতেছে না, যেটা হচ্ছে এখনো নির্মূল হয়নি। চিকেন পক্স এখনো নির্মূল হয়নি, স্মল পক্সকে বলা হচ্ছে নির্মূল হয়েছে। তো এটার অ্যান্সার হিসেবে আমরা নিতে পারি বি। আচ্ছা, মিজেলস এর ক্ষেত্রে এখনো মিজেলস কিন্তু প্রপারলি নির্মূল হয়নি পৃথিবী থেকে। এটা কিন্তু এখনো পর্যন্ত ধরা হয় সারাউন্ডিং পুরো পৃথিবীতে এখনো পর্যন্ত 10 মিলিয়ন মানুষ পর্যন্ত এই মিজেলসে এখনো পর্যন্ত আক্রান্ত হচ্ছে উইদেন। এটা হচ্ছে জরিপে 2023-এর জরিপ পর্যন্ত এখনই হয়েছে। তো এটাকে এখনো পৃথিবী থেকে টোটালি হচ্ছে ইরেডিকেটেড করা হয়নি বা টোটালি হচ্ছে এখনো নির্মূল হয়নি। সো এটা কিন্তু উত্তর হবে না। পলিওমাইলিটিস, হ্যাঁ, এটা ধরা হচ্ছে যে এটা পৃথিবী থেকে নির্মূল করা হয়ে গেছে, যেখানে বলা হচ্ছে তথ্য অনুসারে যে 2টা ডিজিজ এখনো পর্যন্ত টোটালি হচ্ছে এরেডিকেট করা হয়েছে, সম্পূর্ণভাবে নির্মূল ঘোষণা করা হয়েছে। সেটা হচ্ছে কি, সেটা হবে স্মল পক্স এবং পলিওমাইলিটিস, রুবেলাও কিন্তু না। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে হচ্ছে বি এবং ডি। আপনাদের বইয়ে 15 নম্বর কোশ্চেন, যেটা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন। আমরা কেন প্রিভিয়াস কোশ্চেনের উত্তর মানে ক্লাসগুলো দিচ্ছি, সলভিং ক্লাস, যাতে করে আপনারা এই যে কনফিউজিং কোশ্চেনগুলো আছে, যে প্রশ্নগুলো আপনাদের সমস্যা আছে বিভিন্ন বইয়ে বিভিন্ন সোর্স থেকে নেওয়ার কারণে, তো এইগুলো যেন আমরা আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পারি, আপনারা ক্লিয়ার হতে পারেন। 17 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে বি এবং ডি। 17 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? বি এবং ডি। মিজেল এখনো প্রপারলি, হ্যাঁ, বইতে এখনো বই, হ্যাঁ, আমি কিন্তু ওখানে ঠিক করে দিয়েছি। এটা নিয়ে সম্পূর্ণ একটা পোস্ট করবো, জাস্ট অনলি প্রিভিয়াস কোশ্চেন, অনলি ফর প্রিভিয়াস কোশ্চেন, ঠিক আছে? প্রিভিয়াস কোশ্চেনের প্রবলেমগুলো নিয়ে আপনাদের সব একটা টোটাল পোস্টও করবো, ক্লাসে ওইগুলো সলভ করে দিচ্ছি, যাতে করে আপনার ক্লাসের মধ্যে সলভটা পেয়ে যান, একই সাথে হচ্ছে আপনি এটা নিয়ে পোস্টটা পাইলে যেন আপনার মধ্যে কনফিউশন না থাকে, ঠিক আছে? এই জন্য কিন্তু আমরা ফ্রি ক্লাসগুলো দেওয়া, যারা আমাদের বুক পারচেস করেছেন শুধুমাত্র তাদের জন্য, বা আমাদের ব্যাচে যারা আছেন। তাহলে এই ক্ষেত্রে কি হবে উত্তর? 17 হচ্ছে বি এবং ডি হবে উত্তর, ঠিক আছে? স্মল পক্স এবং পলিওমাইলিটিস হচ্ছে এখনো পর্যন্ত পৃথিবী থেকে হচ্ছে নির্মূল ঘোষণা করা হয়েছে, ঠিক আছে? 17 নম্বর কোশ্চেন শেষ হয়েছে। 18 নম্বর কোশ্চেনে চলে আসি আমরা। উইচ অফ দ্য ফলোইং আর ফ্যাট সলিউবল ভিটামিন? প্রশ্ন কই, কি কোশ্চেন? প্রত্যেকে একটু দ্রুত কমেন্ট করে ফেলেন। ওকে, এসি দিয়েছেন। একটা জাতীয় কোশ্চেন আর কি, জাতীয় প্রশ্ন। 18 নাম্বার, প্রত্যেকে আমরা জানি। এটা মনে না থাকলে আমি বলছি যে এদিকে মোটা, এইভাবে বলতে মনে রাখতে বলছি যে মোটা এদিকে। হ্যাঁ, দেখেন, এ ডি ই কে, মোটা এদিকে, ফ্যাট, ঠিক আছে? মোটা এদিকে ফ্যাট সলিউবল। তাহলে এখানে কি কি আছে দেখেন, এ ডি ই, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে কি ফ্যাট সলিউবল, ঠিক আছে? এটা এ ডি ই ফ্যাট সলিউবল। অ্যান্সার কি এ, আচ্ছা, এ সি এবং হচ্ছে ই, ঠিক আছে? তাহলে এটা আমরা মনে রাখবো কি, এদিকে ফ্যাট এদিকে মোটা, ঠিক আছে? এইভাবে মনে রাখবো, মোটা এদিকে, ঠিক আছে? আমরা মনে রাখবো মোটা এদিকে দাঁড়ায় আছে, ঠিক আছে? আর বাকিগুলো সব পানিতে গেছে। তাহলে কি বি এবং সি হচ্ছে কি ওয়াটার সলিউবল। ওকে, কমন কোশ্চেন, জাতীয় কোশ্চেন। 19 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা আমরা দেখে নেই। বলছে কোয়ালিটিস অফ এ জেরোনোলজিক্যাল নার্সেস। এই যে হচ্ছে জেরোনোলজিটা কিসের সাথে সম্পৃক্ত? এটা হচ্ছে কি, জেরোনোলজি হচ্ছে যে এইজিং পিপুলদের যারা কেয়ার করে, তাই না? ওকে,
অর্থাৎ এলডারলি পিপল যারা কেয়ার করে। তো বলছে এখানে কি যে কোন কোন বৈশিষ্ট্য থাকতে হবে যে জেরোনোলজিক্যাল নার্সের ক্ষেত্রে। বলছে থেরাপিউটিক রিলেশনশিপ, লেস ক্লিনিক্যাল কম্পিটেন্স, ক্লিনিক্যাল কম্পিটেন্স থাকতে হবে নেভার, গুড কমিউনিকেটর হতে হবে, নলেজ অ্যাবাউট এল্ডারলি প্রবলেমস ডেফিনেটলি, আর একটা আনএবল টু ওয়ার্ক উইথ টিম, কি মানে হচ্ছে টিমের সাথে যে কাজ করতে আনএবল, অদক্ষ মোটেও না, এদিকে মোটা দাঁড়িয়ে আছে, হ্যাঁ মোটা এদিকে, ঠিক আছে, এইটুকু মনে রাখলে এটা ভুল হবে না। অনেক সময় আমরা কনফিউশনে পড়ে যাই, দেখা যাচ্ছে এক সপ্তাহ আপনি না পড়লে আপনার এক সপ্তাহ বা 2 সপ্তাহ পরে মনে হবে যে এসি ফ্যাট নাকি কি, আসলে ফ্যাট কোনটা কোনটা ওয়াটার, এই প্রবলেমটা আপনার হইতে পারে। তো আপনি সবসময় মনে রাখবেন মোটা এদিকে। ওকে ওকে, এরপর হচ্ছে এসিডি দিয়েছেন, এসিডি দিয়েছেন, এটা কি দিয়েছেন, এসি, হ্যাঁ থেরাপিউটিক রিলেশনশিপ, গুড কমিউনিকেটর, আর একই সাথে হচ্ছে কি নলেজ অ্যাবাউট এল্ডারলি প্রবলেমস, বিকজ অফ এটা হচ্ছে কি জেরোলজিক্যাল নার্সেস কেয়ার করবে, তাই না? তো তার এই বৈশিষ্ট্যটা ডেফিনেটলি থাকতে হবে। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে এসি এবং ডি। ওকে, আজকের জন্য যেহেতু আপনাদের পার্টিসিপেন্ট কম, তো আমরা এখানে শেষ করে দিচ্ছি। সেকেন্ডারি প্রিভেনশন ইনক্লুড, সেকেন্ডারি প্রিভেনশনের মধ্যে কোনগুলো অন্তর্ভুক্ত? আর্লি ডায়াগনোসিস, হেলথ এডুকেশন, স্ক্রিনিং সার্ভে, আর একটা হচ্ছে কি ডিসেবিলিটি লিমিটেশন, আর আরেকটা বলছে কি স্পেসিফিক ইমিউনাইজেশন। প্রত্যেকে একটু দ্রুত কমেন্ট করে ফেলেন। 20 নম্বর কোশ্চেন, আজকের এই কোশ্চেন দিয়ে আমরা মূলত শেষ করে ফেলবো ইনশাল্লাহ। প্রত্যেকে 20 নম্বর কোশ্চেন পর্যন্ত যারা বই নিতে চাচ্ছেন, যারা বই নিবেন, তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল বই নিয়ে ফেলেন। কারণ যারা বিশেষ করে আপনার বন্ধু বান্ধব যারা বই নিছে, একটু খালি দেখেন পাশে। আর আপনি যখন হসপিটালে ডিউটিতে যাবেন, আপনি প্রত্যেকটা ওয়ার্ডে ডিউটি করার ক্ষেত্রে প্রত্যেকটা ডিজিজ যখন দেখবেন, ওই ম্যানেজমেন্ট করার সাথে সাথে, আপনি নার্সিং কেয়ার করার সাথে সাথে আপনি যদি পড়াগুলো পড়েন, একই সাথে আপনার কেস স্টাডি, একই সাথে আপনার এগুলো সম্পূর্ণভাবে মানে থিওরিটিক্যাল পড়া আপনার একদম সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, এবং এই পড়া আপনি ভুলবেন না। মূল কথা হচ্ছে এই পড়া আপনি ইনশাল্লাহ ভুলবেন না, ঠিক আছে? ওকে, 19 নাম্বার, 20 নাম্বার আছে এসি দিয়েছেন। ওকে, 20 দিয়েছেন হচ্ছে এসি আর্লি ডায়াগনোসিস, আর একটা দিয়েছেন স্ক্রিনিং সার্ভে। সেকেন্ডারি প্রিভেনশনের মধ্যে কি কি আছে? সেকেন্ডারি প্রিভেনশন এসি, এসি বি দিচ্ছেন এসিডি, ডিসেবিলিটি লিমিটেশন, ডিসেবিলিটি লিমিটেশন সেকেন্ডারি প্রিভেনশন কিভাবে হয় না? 20 হচ্ছে দিচ্ছেন হ্যাঁ আর্লি ডায়াগনোসিস, হ্যাঁ স্ক্রিনিং সার্ভে, ঠিক আছে সঠিক। ওকে, স্ক্রিনিং সার্ভেটা কোনগুলো আসে, যেগুলো হচ্ছে কোন কোন পিপুলগুলো হচ্ছে স্ক্রিনিং সার্ভে বলতে যে কারা এটার ভিতরে হচ্ছে অন্তর্ভুক্ত হবে, তাই না? কারা এটার জন্য এলিজিবল। বলতে এখানে সেকেন্ডারি প্রিভেনশনের মধ্যে পড়ছে হচ্ছে এ এবং সি, এটা সঠিক উত্তর হচ্ছে এ এবং সি। যারা সঠিক উত্তর দিয়েছেন এ এবং সি, তারা কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন। তো আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই ভালোভাবে পড়ালেখা করবেন। দেখা হবে আবার নতুন ক্লাসে, তবে ডিপেন্ড করবে আপনাদের আগ্রহের উপরে। তো আশা করছি যে আজকে প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রবলেম নেই, যে প্রবলেমগুলো ছিল সেগুলো আপনারা সলভ করে নিয়েছেন। আর এইভাবে ধারাবাহিকভাবে আমরা ইনশাল্লাহ ক্লাসগুলো কন্টিনিউ করব। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। যারা এখনো ভর্তি হননি, ফুল কোর্সে ভর্তি হতে পারেন, এক্সাম ব্যাচে ভর্তি হতে পারেন, বা বই কিনতে পারেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা এগুলো কালেক্ট করে ফেলতে পারেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।